কন্টেম্পোরারি সব জায়গাতে অ্যাওয়ারনেস কম। আচ্ছা, মানে আপনি বলুন না, মানে আর্ট নিয়ে কারা কতজন ভাবে? একটা খুব মুষ্টিমেয় একটা খুব ছোট গ্রুপ আর্ট নিয়ে ভাবে, আর্ট কেনে, আর্টের আমাদের আজকের বিশেষ পর্বে আমরা সঙ্গে পেয়েছি শিল্পী ও দীর্ঘদিনের ললিত কলার আঞ্চলিক সচিব সিদ্ধার্থ ঘোষকে। আজকের আলোচনার বিষয় ভারতের সমকালীন শিল্পকলা চর্চায় ললিত কলা একাডেমির ভূমিকা। সঙ্গে আরো আছেন বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, শেখ অভিক ও নবকুমার চক্রবর্তী। কোনো মন্তব্য বা প্রশ্ন নিচের কমেন্ট বক্সে দেবেন, ওখানে প্রয়োজন মতো উত্তর দেওয়া যাবে। তাহলে আজকের অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। সিদ্ধার্থ ঘোষ তার ব্যাচেলার্স ও মাস্টার্স দুটোই করেছেন বরোদার মহারাজা সায়ুজি বিশ্ববিদ্যালয় থেকে। ব্যাচেলার্স করেছেন 1981-তে পেইন্টিংয়ে, আর মাস্টার্স প্রিন্ট মেকিংয়ে ওখান থেকেই 1983-তে। একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ভোপাল ইন্টারন্যাশনাল প্রিন্ট বিয়েনাল অ্যাওয়ার্ড এবং অন্যান্য পুরস্কার। আমেরিকায় গেছেন 6 মাসের জন্য ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে। কাজ করেছেন নিউ ইয়র্কের প্রখ্যাত রবার্ট ব্ল্যাকবার্ন প্রিন্ট মেকিং ওয়ার্কশপ ও ম্যানহাটন গ্রাফিক্সে। 3 মাস কাজ করেছেন চার্লস ওয়ালেস স্কলারশিপ নিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের জুনিয়র ও সিনিয়র ফেলোশিপ দুটোই তিনি অর্জন করেছেন। সিদ্ধার্থ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান্টা ক্রুজ শাখায় প্রিন্ট মেকিং এর অধ্যাপনা করেছে। তার প্রদর্শনীর তালিকায় রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে 11টি একক প্রদর্শনী ও একাধিক যৌথ প্রদর্শনী। ভারত সরকারের ললিত কলা একাডেমির আঞ্চলিক সচিব হিসেবে তার রয়েছে 25 বছরের অভিজ্ঞতা। তাহলে আমরা এবার সিদ্ধার্থকে বলতে বলবো আম, ওর দিক থেকে কিছু কথা ললিত কলা একাডেমি নিয়ে, তারপর আমরা তা নিয়ে আলোচনায় যাব। যাই হোক, প্রথমে ভূমিকা দিয়েই শুরু করি, যেটা কি সবারই জানা, আর আজকাল তো গুগলে সবই পাওয়া যায়। ললিতকলা এস্টাবলিশ হয়েছিল 5 আগস্ট 1954-এ। ওই তিনটে একাডেমি, ললিতকলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি আর সাহিত্য একাডেমি, মোটামুটি একই সময়। সঙ্গীত নাটক মোস্ট প্রবাবলি 53-তে, এবং ললিতকলা একাডেমি আর সাহিত্য একাডেমি 54-এ হয়েছিল। তখন আমাদের কালচারাল মিনিস্টার ছিলেন ডক্টর মৌলানা আজাদ। এটা হয়েছিল এই কারণে, যদিও মানে এটার বিস্তারিত বিবরণ দেওয়া আছে অলরেডি নেটে, আজকাল সবই পাওয়া যায়। তবে যখন ওই ব্রিটিশ শাসন শেষ হলো, ব্রিটিশের সময় আমাদের কোনো ইন্ডিভিজুয়াল, আমাদের যে শিল্প নিয়ে যে চর্চা কি, তার খুব একটা এটা উঠে আসতে পারছিল না। তখন তো আমাদের মানে খুব প্রাথমিক সময় আমাদের ছবি আঁকা, মানে সমকালীন চিত্রকলা। তখন ভারত সরকার যে ঠিক করলেন যে এই সময় যে আমাদের যে সমকালীন চিত্রকলা এবং কে প্రోৎসাহন দিতে হবে এবং এটা আগে আনতে হবে। জাস্ট তখন ভারত জাস্ট স্বাধীন হয়েছে, তখন এগুলো ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে, ইন্টারাকশন বাড়াতে হবে অন্যান্য দেশের সঙ্গে আমাদের চিত্রকলার, এই এই সাহিত্যকলার কি সঙ্গীত নাটকের, এই জন্যই একাডেমিগুলো হয়েছিল। এবং প্রত্যেকটা একাডেমি অটোনমাস হয়েছিল, মানে ডাইরেক্ট সরকারের অধীনে ছিল না। মানে অটোনমাস বডি ছিল, একটা বডি গঠন করা হয়েছিল, তারা চালাতেন। এবং ললিত কলার এজেন্ডাতে যেটা ছিল, সমকালীন আর্ট ছাড়াও আপনার আর্টের মানে ইন্ডিজিনাস আর্ট, তারপরে আপনার যেটা ফোক আর্ট কি ট্রাইবাল আর্ট, এগুলোও প্রমোট করা কি প্রোপোগেট করা, এগুলো মধ্যে ছিল। কিন্তু কালক্রমে আপনার সমকালীন কলাটাই বেশি ফোকাসড হয়, কারণ ওই এরিয়াগুলোতে ভারত সরকারের অন্যান্য অনেক সংস্থান চলে এসেছিল, যারা কি ওটার উপর বেশি ফোকাস করছিল। এবং
আরেকটা জিনিস দেখতে হবে যে যে ললিত কলার তাহলে 54 থেকে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, মানে সমকালীন চিত্রকলায় ললিত কলার কন্ট্রিবিউশনটা কি। প্রথম তো কন্ট্রিবিউশন হচ্ছে ললিত কলায় যেটা করেছে তার মধ্যে কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট ছিল না, এবং যেটা করেছে জাস্ট টু প্রমোট অ্যান্ড প্রোপোগেট দ্য ইন্ডিয়ান আর্ট এবং আর্টিস্ট। তার মধ্যে আনলাইক আপনার অন্যান্য প্রাইভেট সংস্থা যেগুলো, তাদের একটা সার্টেন কমার্শিয়াল ইন্টারেস্টের জায়গা না থাকলে, ফোকাস না হলে তারা ওই জায়গাটা এগিয়ে আসতে চায় না। সেটা ললিত কলার ওই প্রবলেমটা ছিল না। এবং ললিত কলা যখন 54-এ শুরু হয়, তখন আমাদের সমকালীন চিত্রকলায় আর্ট মার্কেট কি আর্ট অ্যাক্টিভিটি আর্ট সেলিং এর ব্যাপারটাও ছিল না, অলমোস্ট নীল। তখন গ্যালারিও ছিল না হয়তো। আমি ঠিক জানি না এই ধুবিমল কি আপনার বম্বেতে যে আছে আমাদের কেমোল্ড, এরা কবে শুরু করেছে। ওই হাতে গোনা একটা দুটোই ছিল, তাও 54-এ ছিল কিনা জানি না। এবং যারা শিল্পীরা আঁকছিলেন তাদের মানে ছবি বিক্রির ব্যাপারে কোনো সংস্থা ছিল না যারা কি ইন্টারেস্ট নেবে কি নেবে, এটা অনেক পরে এসছে। এবং ওই সময় এই শিল্পীদের হাত ধরার জন্যই ললিত কলার সৃষ্টি। এবং এই ললিত কলার হাত ধরে যারা তখনকার তরুণ শিল্পী কি যারা মিড মিড লেভেল শিল্পী যারা আঁকছিলেন, তারা ললিত কলার হাত ধরে পরে অনেক উপরে গেছেন। মানে আপনি যদি দেখেন যে ভারতবর্ষের যত বড় বড় নাম আছে, আপনার 50s-এর 60s-এর 70s-এর 80s-এর, সবারই কিন্তু একটা লিঙ্ক ললিত কলার সঙ্গে রয়ে গেছে। দে স্টার্টেড দেয়ার ক্যারিয়ার এন ইনিশিয়াল থিং উইথ ললিত কলা। তার বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করা, স্কলারশিপ কি হোয়াট এভার, মানে নো ওয়ান ইজ ভয়েড ললিত কলা। এবং ললিত কলার আমার মনে হয় আর্টিস্ট সমাজে আস্তে আস্তে ফোকাসটা একটু শিফট করে যায় যখন আপনার এই গ্যালারিগুলো চলে এলো, কমার্শিয়াল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ছবি বিক্রি শুরু হলো, ছবি বিক্রি শুরুও হলো, আবার সেই ছবি বিক্রি পড়েও গেল, আবার শুরু হলো, আবার পড়ে গেল, যাই হোক, কিন্তু একটা ওই আর্ট সো কল্ড আর্ট মার্কেট চলে এলো। তখন বহু আর্টিস্টের ফোকাসটা ললিত কলা থেকে শিফট হয়ে গেল। তবে ললিত কলার একটা বিরাট কন্ট্রিবিউশন হচ্ছে তো তরুণ শিল্পীদের উপরে নিয়ে আসা, এবং এটা সম্ভব হয়েছে ললিত কলা যখন আপনার এই রিজিনাল সেন্টারগুলোকে, আঞ্চলিক যে আমাদের কেন্দ্রগুলো আছে সেইগুলোকে এস্টাবলিশ করার মাঝখানে। এটার মেন কৃতিত্ব যায় প্রফেসর শঙ্কর চৌধুরী। মানে শঙ্কর চৌধুরী তো নতুন করে পরিচয় দিতে হবে না। তো উনি যখন চেয়ারম্যান ছিলেন, আই থিঙ্ক উনি বোধহয় একবার কোনো ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে গেছিলেন, বুডাপেস্টে বোধহয় ছিলেন, গেছিলেন হাঙ্গেরিতে। তো উনি দেখেছিলেন ওখানে কমিউনিটি স্টুডিও কনসেপ্টটা। তো উনি ফিরে এসে গভর্নমেন্টকে বলেন যে আমাকে এইরকম একটা আমরা কমিউনিটি স্টুডিও করব, আমাকে জায়গা দাও, তো আমরা উই ক্যান ফাংশন সো দ্যাট অল দ্য পিপল ক্যান, ইয়াং পিপল whoever can come and work here নিজেদের ইয়েটা। তো আইডেন্টিফাই করে গাড়ি ভিলেজে একটা পার্ক আছে, পাবলিক পার্ক, সেখানে প্রথম ওই গাড়ি স্টুডিও বলে একটা সেট আপ করা হয়। তখনও ওটা আঞ্চলিক কেন্দ্র ছিল না, ওটা পরে আঞ্চলিক কেন্দ্র হয়েছে। সেই গাড়ি স্টুডিওতে আস্তে আস্তে সব আর্টিস্টরা এসে কাজ করতে শুরু করলো। এবং all the stalwarts who became stalwarts afterwards, they worked for a long time. মানে যেমন কিষণ খান্না বহু বছর ধরে গাড়িতে কাজ করেছেন। তারপরে আমাদের স্কাল্পটার যে আছেন, রিসেন্টলি মারা গেলেন জয়পুরে, কি নাম, হিম্মত শাহ, তারপরে লতিকা। তারপরে লতিকা কাঠ, তারপরে মৃণালিনী মুখার্জি, তারপরে শঙ্খদার স্ত্রী, আমি মাফ করবেন আমি আজকাল নাম ভুলে যাই, আমার ওটা একটা বিচ্ছির ইয়ে। তারপরে শঙ্খদা, এদের আমরা বহু বছর ওখানে কাজ করতে দেখেছি। তাছাড়া প্রচুর ইয়াং জেনারেশন আর্টিস্ট ওখানে কাজ করতো, এবং যারা কি পরবর্তীকালে দে কেম আপ and now they are also quite a well known name in Indian contemporary art.
তো কালক্রমে আস্তে আস্তে এই রিজিওনাল সেন্টারগুলো বড় হতে শুরু করে। এরপরে কলকাতায় এস্টাবলিশ হয়, চেন্নাইয়ে বোধহয় তার আগে হয়, তারপরে ভুবনেশ্বরে, লখনৌতে। এবং এইটা একটা ইউনিক কনসেপ্ট, এটা বোধহয় আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। মানে একটা নামমাত্র মূল্যে, মানে ইউ গেট অল দ্য ফেসিলিটিস, আপনার স্কাল্পচার, পেইন্টিং, সেরামিক্স, প্রিন্ট মেকিং, সব কিছু, এভরিথিং ইজ প্রোভাইডেড। মানে মূল্যটা খুবই হাস্যকর, ওটা বলে লাভ নেই। এবং অল দ্য আর্টিস্ট ক্যান কাম অ্যান্ড পারসু দ্য ভোকেশন। এবং এটার ধার ধরে যে কত আর্টিস্ট উঠে এসছেন, আপনি দেখবেন যে ইন্ডিয়ান কন্টেম্পোরারি সমকালীন চিত্রকলা এখন যারা আর্টিস্ট আছেন, বহু আর্টিস্ট আছেন যারা কি এই সেন্টারগুলোর মাধ্যমে উঠে এসছে। এবং একটা সময় ছিল মানে যে ডিসিমিনেশন অফ ইনফরমেশন অ্যাবাউট ললিত কলা যেগুলো হয়েছে বিভিন্ন স্টেটে, সেগুলো কিন্তু এই সেন্টার ধরেই হয়েছে। যেটা আমি বলতে যাচ্ছিলাম, এখানে ললিত কলার সেন্টার 84-এ শুরু হয় কলকাতায়। এবং স্টেট গভর্নমেন্ট যে জমিটা দেন ওটা আসলে দেবীপ্রসাদ রায়চৌধুরীর পার্সোনাল স্টুডিও ছিল। মানে পার্সোনাল মানে ওনার স্টুডিও নয়, ওনাকে গভর্নমেন্ট দিয়েছিলেন যে ওনার যে গভর্নমেন্টের কাজগুলো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইয়েগুলো করার জন্য, আপনার কমিশন ওয়ার্কগুলো, বড় বড় কাজ যেগুলো দিল্লিতে আছে, এখানেও আছে। তখন উনি বলেছিলেন যে আমি তো করব, কিন্তু আমার জায়গা কোথায়, আমার তো কোনো জায়গা নেই, কোথায় করব। তখন এই জায়গাটাকে আইডেন্টিফাই করে এখানে ওনাকে স্টুডিও করে দেওয়া হয়, যেখানে এই কাজগুলো হয়। এবং পরবর্তীকালে বহু আর্টিস্টদের একসঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় এটাকে রিজিওনাল সেন্টার করা হয়। এবং ইয়ে থেকে আমি যেটা বলছিলাম যে যতদিন না আপনার এই সেন্টারটা হয়েছে, আমি কেন বলতে চাই যে কিভাবে ইনফরমেশন কি ইয়াংদের পক্ষে সুবিধা হয়, যতদিন না এই সেন্টারটা হয়েছে, ন্যাশনাল এক্সিবিশন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড সম্বন্ধে এখানকার আর্টিস্টদের, ইয়াং জেনারেশনদের কি, তরুণ প্রজন্মের কি, মিড মিড লেভেল, মিড ক্যারিয়ার আর্টিস্টদের কোনো ধারণা ছিল না। সবাই ভাবতো যে মানে বড় বড় আর্টিস্টরাই পায়, এবং কি করে পায়, কেন পায়, কখন পায়, কি পায়। এবং তাদের একটা ধারণা ছিল যে আমরা কেউ পার্টিসিপেট এটাই করতে পারি না, পার্টিসিপেট করাটাই একটা বিরাট ব্যাপার। কিন্তু যখন ললিতকলা সেন্টারটা এখানে হলো, তখন দেখা গেল যে ন্যাশনাল এক্সিবিশন আর্টটা পার্টিসিপেট করাটা মানে জল ভাত, কিছুই না। তোমাকে সবাই পার্টিসিপেট করতে পারে, সবার জন্যই ফর্ম আসতে পারে, ইউ ক্যান অ্যাপ্লাই even if you are a 23 or 24-year old artist or a 50-year old artist, anyone could apply। এবং সেখানে যার কাজ মনোনীত হবে, তার কাজ মনোনীত হবে, তার সিলেক্টেড হবে, সেখান থেকে অ্যাওয়ার্ড হবে। এটা যে কোনো এক্সিবিশন মতো এতটাই সরল। কিন্তু সেন্টারটা হওয়ার আগে এটা ধারণা ছিল একটা মানে বিরাট, মানে একটা বিরাট রহস্য ঘেরা ব্যাপার ছিল। মানে গুটি কয়েক লোক জানতো, তারা কাউকে জানাতো না, কিভাবে জানতো, কি জানতো। এই আমি যেটা বলতে চাইছি, এটা একটা বিরাট দরজা খুলে দেয় প্রত্যেকটা রিজিয়নে। এবং যারা মানে আর্টটা একটা কোনো গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ থাকলো না এটার পরে। নাহলে অফেন যেটা আর্টিস্টদের মধ্যে হয় যে ইটস সর্ট অফ গেটস কর্নার্ড বাই এ গ্রুপ অর এ ইন্টারেস্টেড পিপল, যারা কি ইনফরমেশনটা দিতে চায় না, নিজেদের মধ্যে ওটাকে চালাতে চায়। এবং তাতে হলো কি, সো কল্ড এলিট গ্রুপ যেটা আর্টিস্টদের, ওই আমরা যেটাকে ওই দিল্লি, বম্বে, কলকাতা, ম্যাড্রাস, এই ইলিট যেখানে সেন্টারগুলো, সেখানকার আর্টিস্টদের থেকেও যে প্রান্তিক আর্টিস্ট বলবো কি, যেগুলো যেমন ছোট ছোট শহর থেকে আর্টিস্টরা উঠে আসা শুরু হলো এই সেন্টারগুলো, যেমন বিহার থেকে, উড়িষ্যা থেকে, অ্যান্ড দে কেম আপ ইন এ বিগ ওয়ে। এখন বহু আর্টিস্ট উড়িষ্যার এবং বিহারের আছে কি, তারা দেয়ার নেমস এখন মানে সমকালীন চিত্র জগতে তাদের নাম বিশাল। সে এইগুলো আমার মনে হয় বিশাল কন্ট্রিবিউশন। আর তাছাড়া তো আছেই যে এতগুলো লোকের কাজ করে দেওয়ার সুবিধে, মানে আমি নিজেকে দিয়ে বলতে পারি যে
আমি যখন বরোদা থেকে এলাম, যদি ললিত কলা স্টুডিও না থাকতো, আমি তো আই এম এ প্রিন্ট মেকার, আমি প্রিন্ট মেকিং করতেই পারতাম না, কোথায় করবো? এমন তো কোনো জায়গা ছিল না, এখনো নেই। এখনো নেই কোনো প্রাইভেট অর্গানাইজেশন, কোনো কোম্পানি, কোনো কর্পোরেট আজ পর্যন্ত তো সেইভাবে স্টুডিও সেট আপ করেনি। তারা হয়তো দে আর ইন্টারেস্টেড মোর অ্যাবাউট দেয়ার কমার্শিয়াল অ্যাসপেক্টস, কিন্তু কোথায় করেছে আজ পর্যন্ত, এত বছর হয়ে গেল। তো আমি তো প্রিন্ট মেকিং করার সুযোগই পেতাম না। আমার যে যে কেরিয়ার গ্রাফে যা যা কাজ হয়েছে, যা কাজ দেখছি, আমার যা আজকে অ্যাওয়ার্ডই বলুন, স্কলারশিপ বলুন, সবই তো কাজ ললিত কলায় বসে করা। এবং এই ললিত কলা স্টুডিওর সুযোগটা না পেলে আমি কি করতাম? এবং আমি খালি করতাম না, আমার মতো বহু লোক করতে পারতাম। আজকে আমি যখন এখানে জয়েন করেছি, পিনাকি বড়ুয়া টড়ুয়া সব এখানে কাজ করে এই স্টুডিওতে। সেইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ললিত কলা ইয়াং আর্টিস্টদের প্রচুর ইনিশিয়াল স্টেজে এনকারেজ করতো, এখনো করে। বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করে, বিভিন্ন ক্যাম্প অর্গানাইজ করে, তাদের ইনভাইট করে, তারা যায়, একটা অনারেরিয়াম পায়। একটা অনারেরিয়াম পাওয়া একটা, অফকোর্স একটা ক্যাশ হাতে পাওয়া মানে একটা বিরাট এনকারেজমেন্ট, এবং একটা ইয়াং ছেলে মেয়ের জন্য ওই টাকাটা বেশ কাজে আসে। প্লাস বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে ইন্টারাকশন করা, পরিচয় হওয়া, একসঙ্গে 7 দিন 8 দিন থাকা, এইগুলো একটা, এইগুলো প্রচুর হয়। এগুলো মানে আর্টিস্টদের কেরিয়ারে এগুলো খুব কাজে লাগে। আর্টিস্টদের কেরিয়ার গ্রোথের জন্য এগুলো আমার মনে হয় খুব এসেনশিয়াল। তারপর বিভিন্ন এক্সিবিশন অর্গানাইজ করে, যেখানে আর্টিস্টরা পার্টিসিপেট করে, ন্যাশনাল এক্সিবিশন বলুন, তারপরে রিসেন্টলি হচ্ছে প্রিন্ট বিএনএল হচ্ছে, তারপরে ট্রিয়েনাল হচ্ছে, রিজিওনাল এক্সিবিশনস হচ্ছে। তো এই এনকারেজমেন্ট গুলো তো দরকার। এই মোটামুটি এই হচ্ছে পিকচার। এখন আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলুন। আমি মোটামুটি একটা ছবি দিয়ে রাখলাম আর কি। তাহলে আম, আমরা শুনি কোন প্রশ্ন বা অবজারভেশন থাকলে। আমার দু একটা প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন আমি করে রাখি, আমি ওটা ভুল বললাম। কলকাতার কেয়াতলার ললিত কলা, কেয়াতলাতেই তো কলকাতায় প্রথম ললিত কলার সেন্টারটা হয়, এবং সেটা কখন হয়? 84-এ ওপেন হয়। তার মানে ঠিকই বলেছি, আমরা কলেজে পড়ার সময়ও ছিল না, কলেজ থেকে বেরোনো 84-এ। হুম 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 হুম। আমিও বেরিয়েছি বরোদা থেকে 83-তে। 84-এ তারপরেই আমি ওটা শুরু হয়েছে। 84-এ আমি ললিত কলা গ্রান্ট নিয়ে এখানে আসি। তারপর আমি ললিত কলার একটা স্কলারশিপ পাই, ললিত কলা রিসার্চ গ্রান্ট। তখন ওরা আমাকে কলকাতা সেন্টারে অ্যালট করে, তখন ওই সূত্রে আমি কলকাতায় আসি আচ্ছা আচ্ছা, কাজ আপনি করি। তাহলে কলকাতার সেন্টারের প্রথম ওই আঞ্চলিক সচিব? আমার না, রেগুলার আঞ্চলিক সচিব। তার আগে অনারারি আঞ্চলিক সচিব ছিলেন। অনারারিকে বাংলায় কি কিন্তু বলে আপনি তো জানেন? বলছেন 84-এ চালু হয়েছে ওটা কলকাতায়। হ্যাঁ, কিন্তু আমি তো 84-এ অ্যাজ এন আর্টিস্ট আসি, ওয়ার্কিং ও আর্টিস্ট। আচ্ছা, আপনি পরে। আমি চাকরিতে ঢুকি 93-তে। ও আচ্ছা, তার আগে ছিল। তার আগে ওই সময়টা আমি রবীন্দ্র ভারতীতে ওই পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি শুনি তোমাদের কি। আহ, আচ্ছা আমার একটা- হ্যাঁ, আচ্ছা নব, নব বলো আগে। হ্যাঁ আমি একটা করে নিই। আমার তিনটে চারটে আছে, আমি পরে আবার করব। আমি একটা তুমি বললে, আপনি বললেন যে এই যে শিল্পীদের যে প্রমোশনের ক্ষেত্রে গ্যালারি স্পেস অ্যালট করা, এইটা এইটা একটু যদি বলো যে কিভাবে মানে এই স্পেসটা দেওয়া হয়, মানে ক্রাইটেরিয়াটা কিভাবে দেখা হয় এবং অ্যালট করা হয়। মানে আমরা তো যখন এটা মানে যখন অনেক কম বয়স ছিল তখন প্রচুর শুনেছি যে ওখানে গ্যালারি স্পেস পাওয়াটা একটা নানান রকম সমস্যার ব্যাপার। মানে যে মানে চট করে গেলেই যে পাওয়া যায়, মানে একটা ভীতি ছিল, বাইরে একটা অন্য ছিল। তো সেই জায়গা থেকে একটু যদি বলো যে কিভাবে না, আমি মানে। গ্যালারি অবশ্য আমি কিছু বলিনি, কারণ কেয়াতলাতে কোনো গ্যালারি ছিল না। গ্যালারিটা আচ্ছা ছিল দিল্লিতেই, রবীন্দ্র ভবনে। এবং রবীন্দ্র ভবন কি করে ওটাকে অপারেট করে আমার জানার কথা না, কারণ ওখানে ওদের কি নিশ্চিত। তবে যেটা হয় যে একটা কমিটি থাকে, ওখানে কিছু আর্টিস্ট থাকেন, তারা দে গো থ্রু দ্য ডিস্ট্রিক্ট প্রিলিমিনারি, যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে সেগুলো দেখেন, দেখে তারপরে সেখান থেকে সিলেক্টেড হয়
কার কার এক্সিবিশন হবে সেইভাবে বোধহয় অ্যালটেড হয়। কিন্তু আমি যেহেতু ডাইরেক্টলি দিল্লিতে ছিলাম না বলে আমি পুরো প্রসেসটা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই। আর স্টুডিও স্পেস পাওয়ার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া সে স্টুডিও স্পেস পাওয়ার পক্ষে ক্রাইটেরিয়া হচ্ছে আর্টিস্টরা অ্যাপ্লাই করবে তার কাজের ছবি দিয়ে এবং যা যা করে, তারপরে একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে এখানে। একটা বিভিন্ন আর্টিস্টদের নিয়ে একটা অ্যাডভাইজারি বোর্ড হয় এবং তারা ওই দে গো থ্রু দোজ এবং তারা সিলেক্ট করে তাদের ওই দেখে একটা হচ্ছে যে স্টুডিওতে কতটা স্পেস আছে, কতজনকে নেওয়া যেতে পারে এবং যারা জমা দিয়েছে তাদের কিরকম ক্যারিয়ারগ্রাফ কি কিরকম ধরনের কাজ করে তারা সিলেক্ট করে। এবং আসলে একটা আমলার কাজ হচ্ছে যারা পলিসি যারা নির্ধারণ করবে যারা করবে তারা করবে, আমাদের ওটা ইমপ্লিমেন্ট করার কাজ। আমরা তো ওই পলিসির জায়গায় কোনোদিনই ছিলাম না, আমরা তো আমলা, আমরা ওরা যা বলবে আমরা তাই করে দেবো। এবং সেখানে একটা কিউ থাকবে, মানে যারা যারা পেলো না সেবারে তাদের তাহলে তারপরে তাদেরকে দেওয়ার একটা কিউ থাকবে। ওইভাবে বোধহয় ওয়েটিং লিস্ট থাকে না, আবার ফ্রেশ করে অ্যাপ্লাই করতে হবে। ও তাই, আচ্ছা। হুম, ওই ওই সময় একটা ওয়েটিং লিস্ট হয়। যদি ধরো কয়েকজন অ্যাপ্লাই করেছে পেলো তারা জয়েন করলো না, তখন ওয়েটিং লিস্ট থেকে তখন নেওয়া হয়, কিন্তু পরের টার্মে আবার ফ্রেশ করে অ্যাপ্লাই করতে হয়। এটা কি প্রত্যেক টার্মে রিনিউয়েবল? রিনিউয়েবল। মানে তবে কতদিন ইউ করে? গট টু এক বছর? ইউ 1 বছর, বাট ইউ গট টু অ্যাপ্লাই अगेन ফ্রেশ। আচ্ছা, মানে এরকম হতেই পারে আপনাকে 1 বছর রিনিউ করলে আপনাকে তল্পা নিয়ে বেরিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিশ্বজিৎ, আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি এটা বললেন যে মানে ললিত কলা ছাড়া আর আর কোথাও মানে আর্টিস্টদের কাজ করার জায়গা নেই। তা এখনো হয়েছে, এটা বেশ অনেক বছরই। বড়দায় আছে, আহমেদাবাদে আছে, কানুরিয়া আপনি তো জানেন। হ্যাঁ, কানুরিয়া স্টুডিও। কানুরিয়াটা অনেকটা পরে হয়েছে, কানুরিয়াটা হয়েছে হ্যাঁ আমি যখন বেরিয়ে আসছি ওই সময়। ইনফ্যাক্ট কানুরিয়া যে প্রিন্ট মেকিং এ তখন আমারই বন্ধু, আমার যে ব্যাচমেট ওয়াল্টার জয়েন করেছিল, ও ইয়েটা দেখতো, প্রিন্ট মেকিং দেখতো। তারপরে রবীন্দ্র রেড্ডি আমাদের আরেকজন সময় ও ওখানে ডিরেক্টর হিসেবে জয়েন করেছিল। তো আমি ইনফ্যাক্ট ওদের টেল্ট গুলো বড়দের থেকে আমিই কিনে নিয়ে ওদের দিয়ে এসেছিলাম ওই কানুরিয়া সেন্টার যখন প্রথম শুরু হয়। না, পরে পরে হয়েছে কিন্তু এই হ্যাঁ দিকটায় হয়নি। এখন তো আমি হ্যাঁ শুনেছি বড়দায় ঘরে ঘরে স্টুডিও হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোক বড়দা আছে, এসছে তারপর studio। ভারত ভবন হ্যাঁ, ভারত এগুলো সব ভবন অনেকদিন অনেক ধরে পরে। চলে। আচ্ছা, অনেক পরে। আপনি একটু বলুন, যেটা বললে আমাদের সুবিধা হবে, এই ললিত কলার যে এই আচ্ছা একটা হচ্ছে এই যে বললেন অ্যাডভাইজারি কমিটি, সেটা কি এখানে একটা থাকে মানে রাজ্যের ক্ষেত্রে, মানে স্টেট, মানে এই কলকাতার ললিত কলার ক্ষেত্রে একটা আছে, আবার দিল্লিতেও আছে, এরকম আলাদা আলাদা নাকি? হ্যাঁ, না, প্রত্যেকটা রিজনের যে সেন্টার গুলো আছে তাদের আলাদা করে অ্যাডভাইজারি কমিটি আছে। আচ্ছা এবং আপনি যেটা দিল্লির কথা বলছেন সেখানে বোর্ড আছে মেম্বারদের। আচ্ছা আচ্ছা সেখানে ওই এক্সিকিউটিভ বোর্ড, তারপরে জেনারেল বডি, তারপরে এক্সিকিউটিভ বোর্ড, এইভাবে ভাগ করা আছে। তার আচ্ছা, ওখানে তো অ্যাপ্লিকেশন একটা কি ভোট আপনার হয়। রাজ্য স্তরে ডিসাইডেড হয়? রাজ্য স্তরে ডিসাইডেড হয় এবং ফাইনাল অ্যাপ্রুভালটা দিল্লি থেকে আসে। আচ্ছা, আপনি এটা একটু আচ্ছা, বলুন যে ললিত কলার কমিটি গঠন, যেটা ভোট হয়, আর্টিস্টরা নির্বাচিত হয়ে আসে, এই যে মানে কমিটির ওই যে ফরমেশনটা একটু ডিটেল একটু বলুন, তাহলে জানতে জানা যাবে। ভোট বহুদিন হচ্ছে না, আচ্ছা ওই সিস্টেমটা এখন নেই বললেই চলে, উঠেই গেছে ধরুন। আগে যেটা হতো যে ওই ইলেকশন অ্যানাউন্স করা হতো এবং সবাই যারা যারা দাঁড়াতে ইচ্ছুক, কন্টেস্ট করতে ইচ্ছুক তারা দাঁড়াতেন এবং ওই পোস্টকার্ড দিয়ে তাদের ক্যাম্পেন হতো। এবং রাজ্য সরকার থেকে প্রতিনিধি পাঠানো হতো ইলেকশন অফিসার করে, যারা ইলেকশনটা কন্ডাক্ট করবেন। কেয়াতলে এরকম বহু ইলেকশন হয়েছে। তারপরে যারা আপনার আর্টিস্ট মানে যারা ভোট দিতে পারবে, যাদের ন্যাশনাল এক্সিবিশনে আমার ঠিক খেয়াল আছে, তবে যাদের ন্যাশনাল এক্সিবিশনে দুবার সিলেক্ট হয়েছে দে ক্যান বি ভোটার্স। তো তারা ভোট দিতে পারত এবং তারা এসে ভোট দিতে এবং যে মেজরিটিতে যে ভোটে জিততেন তিনি মেম্বার হতেন। এবং তিনি মেম্বার হতেন মানে নট ফর অ্যাডভাইজারি বোর্ড, উনি দিল্লিতে মেম্বার হতেন।
দিল্লিতে ওই জেনারেল বডিতে মেম্বার হতেন, সেখানে আবার ওই মেম্বারদের মধ্যে একটা একটু আলোচনা হয়ে কন্টিনিউ করছি। আহ, আচ্ছা, যেটা আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে দুবার ন্যাশনালে সিলেকশন হলে সে ক্যান্ডিডেট হতে পারে, আর একবার সিলেকশন ভোটারও হলে সে হতে পারে, ভোটার। হতে পারে, কারণ আমার এখন খেয়াল নেই ব্যাপারটা ক্লিয়ার। তবে মোস্ট প্রবাবলি দুবার ভোটের পরে ওটা একবার হয়েছে কিনা জানি না, মনে হয় দুবারই ছিল। আচ্ছা, তাহলে না আপনি আমার যেটা ওটা বললেন দুবারই এখন। দুবারই। আচ্ছা কারণটা আচ্ছা, হচ্ছে এখন ক্যান্ডিডেট এখন হতে পারে ভোট আর হয় ভোট না দেওয়া হবে। বলছেন। হ্যাঁ, হ্যাঁ, ভোট এখন হয় না। ভোট হয় না, তাহলে কিভাবে সেটা পরিচালিত হয়? এখন ভোট হয় না, এখন গভর্নমেন্ট নমিনেট করে। মাঝে একটা গন্ডগোল হয়েছিল যে মাঝে এরকম একটা চার্জ এসেছিল যে মেম্বারদের মধ্যে মানে এটা ঠিক মতো চলছে না, বিভিন্ন ল্যাক্সিটি আসছে, তারপর কারাপশন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক, তখন গভর্নমেন্ট টেক ওভার করে। এটা তো অটোনোমাস বডি, কিন্তু ওই সময় গভর্নমেন্ট ডাইরেক্ট ইন্টারভিউ করে। এটা কোন এবং সময়? এটা মোস্ট প্রবাবলি 2015। আচ্ছা, মানে এখন তারপরে তো এটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে হ্যাঁ, এখনো অটোনমাস, কিন্তু অটোনমাস, হ্যাঁ, এখন এটি অটোনমাসই, কিন্তু কিন্তু ওই ইলেকশনের বদলে সিলেকশন ইলেকশন হয়ে গেছে এখন, এখন নমিনেশন হয়। এই আর কি। এবং আমি যেহেতু 18 সালে রিটায়ার করে গেছি, এরপরে কি হচ্ছে আমার খুব একটা বলা সম্ভব না। আচ্ছা, এই মানে যে যেটা রিসেন্ট বললেন, এগুলো এই নানান রকম অভিযোগ এইসব নিয়ে তখন আপনি ছিলেন নিশ্চয়ই, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়, এবং কিছু আর্টিস্টের নাম টাম গুলো সামনে আসে বিভিন্ন জায়গার, তারা এইসব একটা বিরাট একটা। হ্যাঁ, ওটা হয়েছিল, সে বড় বড় পোস্টারও ছাপিয়ে দিয়েছিল, এরা করা টমক করা হ্যাঁ, টমক। হ্যাঁ। আহ, আচ্ছা, এইগুলো তো সব আছে। আর আচ্ছা, এই যে প্রকাশনটা, ললিত কলা কন্টেম্পোরারিজ বলে একটা ম্যাগাজিন বেরোতো, সেইটা ওটা তো তো বন্ধ অনেকদিন আছে বন্ধ। কথা। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি, মানে এটা একটু অদ্ভুত। আমি এটা বলি, আমি যখন বড়দায় পড়ি তখন রতন পারেনু সে ইন্ডিয়ান আর্টিস্টদের সম্পর্কে ইনফরমেশনটা পেত হচ্ছে ওই ওই বইগুলোকে রেফার করেই সে পড়াতো, বলতো। তো তাহলে কি হচ্ছে, ওটা যখন ওই প্রকাশনটা বন্ধ হয়ে গেল, পরবর্তীকালে আর্টিস্টদের ওরা কথা। একটা আর্টিস্ট ডাইরেক্টরিও ছাপতো, ওই হ্যাঁ, হ্যাঁ, যেখানে কি সবাই ইন্ডিয়ান আর্টিস্টদের সব ট্রাম ঠিকানা ঠিকানা সব দেওয়া হ্যাঁ, থাকতো আর কি। হ্যাঁ। আচ্ছা, মানে এটা কবে বন্ধ গভ হয়েছে? বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছে, আমি এক্সাক্ট সালটা বলতে পারবো না, বাট সে অ্যাবাউট 15 ইয়ার্স। আচ্ছা, এবং আচ্ছা, গভর্নমেন্টের গভর্নমেন্ট, আপনি যেটা বললেন ললিত কলা যখন প্রতিষ্ঠিত হয় তার যে উদ্দেশ্যের কথা, আপনি তো অনেক দিনই ছিলেন, আপনি আপনি কি দেখেছেন সেই উদ্দেশ্য থেকে কি গভর্নমেন্ট সরে গেছে যতদিন আপনি উদ্দেশ্য দেখেছেন? না, গভর্নমেন্ট কেন সরে যাবে? এখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের পলিসি চেঞ্জ করে, তাদের হয়তো ট্র্যাক চেঞ্জ করে, এবং এইগুলো ওদের কি পলিসি নিচ্ছে কি নিচ্ছে এগুলো আমার তো বলা সম্ভব না, কারণ আমি তো ওখানে চাকরি করেছি। আই ওয়াজ নট, পলিসি ডিসিশনের মধ্যে তো আমি ছিলাম না। ওটা নিয়ে বলা খুব মুশকিল। তবে এটা আমি দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মেম্বাররা আসলে এবং তাদের বিভিন্ন ভাবে তারা পরিচালনা করতে, একটা একটা 10 ইয়ারে যদি 5 বছর একটা গ্রুপ চালিয়েছে, তারপর 5 বছরে যারা আসলো তারা আবার অন্যরকম ভাবে চালানো, এবং প্রত্যেকে প্রচুর কিছু ভেবে আসতো, মানে এই করব যেটা হয় জেনারেলি, আলটিমেটলি অতটা বোধহয় হতো না আর কি। আর এখন ডাইরেক্ট গভর্নমেন্টের এ চলে যাওয়ার পরে কিভাবে কি হচ্ছে সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে হ্যাঁ, আমি থাকতে থাকতেই মিনিস্ট্রিটা কভার করেছিল, এবং আমার মনে হয় যে উই হ্যাড এ বেস্ট টাইম ডিউরিং মিনিস্ট্রি। সেখানে আমাদের কোনো ইন্টারফারেন্সটা, আনডিউ ইন্টারফারেন্স ছিল না ফ্রম আদার বডিজ, এবং মানে উই এটা হ্যাড কোন সময় পর্যন্ত? এইটা এইটা 3-4 বছর, তারপরে আবার ফিরে আসে, কিন্তু ফিরে এসে আবার গন্ডগোল হয়, তারপরে আবার গভর্নমেন্ট নেয়। কিন্তু ওই যে মিনিস্ট্রি যখন প্রথম টেক ওভার করে, তখন আমাদের পুরো ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল, এবং আমরা সবসময় মনে করি যারা রিজিয়নাল সেক্রেটারি ছিলেন, কি মানে উই আর অল কোয়ালিফাইড আর্টিস্ট, মানে আমরা তো সাধারণ কর্মচারী না, তাই না? আমি কি পালানি আফান, এরা যথেষ্ট
ভালো আর্টিস্টকে। So we are also capable of doing lot of প্রোগ্রাম। এবং আমরা যে যখন ফ্রি হ্যান্ড ছিল আমি তো প্রচুর প্রোগ্রাম করেছি নিজে ডিজাইন করে করে, এন্ড দে ওয়্যার গুড প্রোগ্রাম। ওইটা বোধহয় উত্তম পাচারের যখন ছিলেন তখন আমি একটা বোধহয় এরকম প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন যে এরকম আমরা আমাদের যে অটোনমাস জায়গা থেকে একটা যে স্বাধীনতা ছিল সেটা এই মিনিস্ট্রি লেভেলে কেউ একটা আবার দেখছে বা নজর দিচ্ছে, তার জন্য আমরা এতটা আর আগের মতন সমস্ত এই তুমি যেটা বললে যে প্রোগ্রাম ডিজাইন করা বা এই যে তুমি নিজে যেভাবে অনেকটা করেছো সেইটা করতে পারছে না, মানে এরকম একটা উনি সোশ্যাল মিডিয়াতে বোধহয় বলেছিলেন, সোশ্যালি বলেছেন। এটা এক একজনের এক এক রকম মত হতে পারে, যারা হ্যাঁ, যারা চেয়ারম্যান কি মাথায় মেম্বার তাদের একটু দুঃখ থাকতেই পারে যে মিনিস্ট্রি থাকায় আমরা ঠিক হাত পা ছড়াতে পারছি না। এবং আমাদের হ্যাঁ, অ্যাজ এ কর্মচারী আমাদের সুবিধে যে মিনিস্ট্রি শিল্ডের আন্ডারে আমরা কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। আমি ইদানিং কালে শুনেছি, কিন্তু মানে কানে এসেছে নানান এই টুকটাক অনলাইনে খবর টবর আর্টিকেল পড়ে, যে ইদানিং কালে মানে ললিত কলাতে অটোনমাস হিসেবে কে কাজ করবে, কি ধরনের কাজ করা হবে তার স্টুডিওতে, এগুলো নিয়ে কোনো রকম ডিকটেট করা হতো না, ইদানিং কালে নাকি ডিকটেট করা হচ্ছে। সেটা হবে হয়তো, আই এম নট, কারণ আর কলকাতা স্টুডিও বহুদিন ধরেই বন্ধ আছে এখন। সেই আচ্ছা, জন্য এখানে কলকাতাটা বন্ধ আছে। হ্যাঁ, আর ওই তো একটা সেকেন্ড সেন্টারটা হচ্ছে, যেটা কি একটা বিশাল সেন্টার হচ্ছে ওই ইয়ের মৌলালিতে, সেটা অলমোস্ট কমপ্লিট, ওখানেই শিফট করবে। আর কেয়াতলাতে আপনার সেই বহুদিন ধরে রিপেয়ারের কাজ চলছে, সেটাও বন্ধ। তো এই মুহূর্তে এরা কি করছে বলা খুব মুশকিল। আচ্ছা, এটা 14 কলকাতার সালে কি আপনি ছিলেন ওখানে? 14 সালে তো আপনি ওখানে আহ, আহ, 14 সালে আমি মাঝে চেন্নাইয়ে ছিলাম। আচ্ছা, কারণ আমাকে টকে আহ, ডেকেছিল আমি 14 শেষে। আমার মনে না, হয় না আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। কি তাহলে আপনি আমি ছিলেন? লখনৌতে ছিলাম 12 থেকে। আমি জাস্ট বোধহয় জাস্ট আফটার দ্যাট আই কেম ব্যাক টু ক্যালকাটা, আই ওয়াজ ইন লখনৌ। আচ্ছা, সেই। আমি বোধহয় 12তে গেছিলাম লখনৌতে, 2.5 বছর ছিলাম। আচ্ছা, সেই তাই জন্য আপনার সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা সময় অন্য কেউ ছিলেন। হ্যাঁ। না হ্যাঁ, আপনি আমার তো মনে এইটা হয় হ্যাঁ, ওই সময় আমাদের ওই যে রিটায়ার্ড প্রিন্সিপাল ছিলেন গভর্নমেন্ট কলেজ, কি নাম, পেন্টিং এ গভর্নমেন্ট কলেজের, ঈশা মোহাম্মদ। না না না, কি সরকার নাকি, নাম আমার নাম মনে পড়ে না বলে গেট স্টার্ট, মনোজ নব সরকার। চিনবে, মনোজ মনোজ সরকার। সরকার, মনোজ সরকার। আচ্ছা, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা একটু অন্য রকমের, প্রসিজিওরাল নয়। এই যে মানে 90-এর দশক থেকে ইন্ডিয়ার আর্ট ওয়ার্ল্ডে তো একটা চেঞ্জ এসছে, মানে 90-এর দশক থেকে কাজকর্মের আহ, আহ, ধরনে পরিবর্তন হয়েছে। খুব মোটা দাগে বললে অনেক বেশি কনসেপচুয়াল কাজ হয়, অনেক বেশি একটা অন্য ঢেউ এসছে। আহ, সেখানে প্রশ্ন দুটো। এক হচ্ছে যে আহ, উম, ললিত কলার ভূমিকাটা কি এখানে এই ধরনের কাজে সাহায্য করায়, বা এই মানে ললিত কলার স্টুডিও, আমি এটা সারা ভারত জুড়েই বলছি, ললিত কলার স্টুডিওতে যারা কাজ করবে তাদের, এই যে আপনি বললেন কাজের নমুনা দেখাতে হবে, তা নিয়ে একটা অ্যাডভাইজারি মিটিং, এখানে কি কি ধরনের কাজ হবে এটা কি কোনো রকম আহ, ইয়ে ছিল মানে অ্যাডভাইজারি কমিটির মধ্যে, যে খুব বেশি কনসেপচুয়াল হলে একে স্টুডিওতে দেব? না, ওই রকম কোনো ডিফাইন্ড কোনো আচ্ছা, কিছু ছিল না, ছিল না। মেম্বারদের নিজস্ব মতামত নিয়েই হতো। মানে হয়তো 6 জন বসেছে, 7 জন বসেছে, তারা না একে নাও, একে নাও না, এর কাজটা ভালো, একে নাও, যা হয় আর কি। মানে আর আরেকটা ওদের হচ্ছে তাহলে, এই যে ধরুন নতুন একটা একটা চ্যাপ্টার ইন্ডিয়ার কন্টেম্পোরারি আর্টের জগতে, এখানে এক্ষেত্রে ললিত কলার ভূমিকাটা কিরকম, মানে 90-এর দশক থেকে আপনি অ্যাকচুয়ালি 93 থেকে আপনি রয়েছেন, ছিলেন সেখানে। বিশাল কিছু নয়, বিশাল কিছু নয়। কারণটা হচ্ছে ললিত কলা আর্টিস্টদের এনকারেজ করেছে আসলে। আর্টিস্টরা দে আর ফ্রি টু গ্রো।
এখন আমি কনসেপচুয়াল করব কি করব না এটা তো আমার উপর ডিপেন্ড করে। ললিত রাইট কলা ক্যানট সে ইউ ডু কনসেপচুয়াল। তুমি স্টুডিওতে আসছো, তুমি কাজ করছো, কিন্তু তুমি যদি করতে চাও কেউ তো বাধা দেবে না। এবং যারা এসছে আমি তবে ললিত কলার প্রোগ্রাম ফরম্যাটেও আমরা তো এত প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করেছি, ওই ধরনের কোনো কনসেপচুয়াল আর্টের উপর কোনো প্রোগ্রাম কি ইনস্টলেশনের উপর, এক্সক্লুসিভ ইনস্টলেশনের উপর করা, এগুলো আমরা করেছিলাম। আমার মনে আছে আমি শিলচরে, মানে যখন আমরা মিনিস্ট্রি আন্ডারে ছিলাম, যখন আই ওয়াজ ফ্রি টু অপারেট, যখন মেম্বারদের ইন্টারভেনশন ছিল না তখন আমি শিলচরের যে ইয়েটা আছে আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে শিলচরে, তাদের যে আর্ট ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে আমি একটা এক্সক্লুসিভলি ইনস্টলেশনের উপর ইয়ে করেছিলাম, ক্যাম্প করেছিলাম। সো তারপরে আমি যখন লখনৌতে ছিলাম তখন ইয়েতে একটা ক্যাম্প হয়েছিল আপনার বেনারসে, এবং ওটা বোধহয় কি কানেকশন একটা হয়েছিল, ওই প্রাইম মিনিস্টারের আসার ছিল এরকম কিছু একটা, তখন বিএইচইউতে একটা ক্যাম্প হয়েছিল এবং আই ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ অর্গানাইজিং এন এক্সিবিশন দেয়ার অ্যাবাউট, তো আমি 30 জন আর্টিস্টের, তো আমি লখনৌতে বসে এদের ডেকে নিলাম সবাইকে বিভিন্ন জায়গা থেকে, যারা যারা পার্টিসিপেট করবে প্রত্যেকের একটা করে গ্রুপ করে দিলাম, এবং প্রত্যেকটা গ্রুপকে বললাম যে ইউ ডেভেলপ এ কনসেপ্ট, তোমরা একটা গ্রুপে একটা কনসেপচুয়াল আর্ট ডেভেলপ করো, এবং সেইভাবে ওরা করলো, এবং দ্যাট ওয়াজ ডান ইন দ্যাট এন্ড ইট ওয়াজ কোয়াইট অ্যাপ্রিসিয়েটেড। সো এরকম ধরনের কাজ হয়েছে, তবে যতটা হওয়ার কথা সেইভাবে হয়, তার থেকে বরঞ্চ পেন্টিং, স্কাল্পচার, অমুক তমুক এইগুলো বেশি হয়ে গেছে। কিন্তু ডিজাইনিং দ্য প্রোগ্রাম, মানে আমার যেটা সবসময় মনে হয় ইট ইজ ভেরি, মানে এটা খুব দরকার যে হাউ ইউ ডিজাইন দ্য প্রোগ্রাম, মানে তোমাকে সমসাময়িক ইয়েতে, মানে কন্টেম্পোরারি লেভেলেতে ইয়ে হয়ে থাকতে গেলে তোমাকে তো ওটার সঙ্গে চলতে হবে। আমি তো বলছি না আর্টিস্টরা নিজেরা করবে কিংবা সেটা না, কিন্তু ইফ ইউ ডিজাইন দেন ইউ ডিসকভার নিউ থিংস। তুমি ওইভাবে যদি প্রোগ্রামটাকে ডিজাইন করো, দেন দ্য পিপল জয়েন ইন, দে অলসো গেট দ্য আইডিয়া, তাদেরও মাথায় স্টিমুলেশন হয় যে আচ্ছা আমি তো এটা করি, এটা ভেঙে বেরিয়ে সেটা করে কিরকম হয় দেখি। সেই ক্ষেত্রে ললিত কলার এই প্রোগ্রামগুলো খুব একটা বিরাট কিছু করেনি। আচ্ছা। তারপরে আমি যেটা করেছিলাম যে আপনার ইন্টারাকশন বিটুইন, ওটা বোধহয় আমি প্রথম শুরু করি, ইন্টারাকশন বিটুইন কন্টেম্পোরারি অ্যান্ড ফোক অ্যান্ড ট্রাইবাল, দুজন দুজনকে জানাই। আমি এইগুলো নর্থ ইস্টে অনেক প্রোগ্রাম করেছি যেখানে আই কল্ড কন্টেম্পোরারি আর্টিস্ট অ্যান্ড ফোক আর্টিস্ট কি ট্রাইবাল আর্টিস্ট, এরা একসঙ্গে কাজ করেছে, তো ওদের ওদের ইন্টারাকশনটাও খুব মিনিংফুল ছিল। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যখন গেছিলাম ইম্ফলে, মানে মণিপুরে যেবারে হলো, হুম। এবং আমার ওই ইন্টারেস্টটা তখন দারুণ লেগেছে, এই কারণে যে ওই এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই সেভেন সিস্টারে কিভাবে, মানে এই ওদের সঙ্গে, ওদের আর্ট কলেজগুলোর সঙ্গে, ওদের ললিত কলার সঙ্গে কিভাবে এইটা তৈরি হয় সম্পর্কটা, মানে কিভাবে প্রোগ্রামটা হয়, কেন হয়। আর দু নম্বর হচ্ছে যে ওরাও খানিকটা, আমি দেখলাম যে মানে এই কলকাতার ললিত কলা বা দিল্লির ললিত কলার লোকজনরা গেলে ওরা ভীষণ একটা উৎসাহ বোধ করে, এবং নিজেদেরকে বেশ অন্য জায়গায়, মানে কাজের এক্সচেঞ্জ থেকে আরম্ভ করে ওদের সেই আর্ট কলেজে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে সবকিছু। তো সেই এইটা এটা যদি একটু বলে যে মানে সেভেন সিস্টার গুলোতে নিয়ে যাওয়া এবং এক্সচেঞ্জ করে। এখন তো সেভেন সিস্টার না, এখন তো এইট সিস্টার, এইট সিকিম যোগ সিস্টার। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো না, এটা আসলে আমরা যখন প্রোগ্রাম করি আমরাই যোগাযোগ করি ওদের মিনিস্ট্রি, ওদের যে ডিপার্টমেন্ট অফ কালচার, হুম, আইদার ডিপার্টমেন্ট অফ কালচার আর আর্ট কলেজ থাকলে আর্ট কলেজ, ডিপেন্ডস যে প্রোগ্রামটা কে করবে, কারণ এটা একটা ফান্ডের ব্যাপার থাকে। তবে হুম, নর্থ ইস্ট বলে পুরো ফান্ডিংটা ললিত কলাই করে, ওদের কোনো হুম। ফান্ডিং করতে হয় না, বা দে জাস্ট প্রোভাইড, মানে লোকাল সাপোর্টটা ওরা দেয়। তো বেশ, হ্যাঁ। কোনো সময় যেমন নাগাল্যান্ডে হলে ডিপার্টমেন্ট অফ কালচারের সঙ্গেই হয় বরাবর, কিংবা অনেক প্রোগ্রাম জেডসিসি গুলোর সঙ্গেও হয়, ইজেডসিসির সঙ্গে হয়, এনইজেডসিসির সঙ্গে হয়, হুম, তারপর আর্ট কলেজগুলোর সঙ্গে হয়। এগুলো ডিপেন্ড করে যে হাউ ইউ আর ডিজাইনিং দ্য প্রোগ্রাম তার উপরে, এবং তার প্রিন্সিপালকে যোগাযোগ করা, কি ডিরেক্টরকে যোগাযোগ করা, তাদেরকে বলা, কি আন্দামানে যখন করি তখন আন্দামানের ডিপার্টমেন্ট অফ কালচারের কালচারাল সেক্রেটারিকে যোগাযোগ করা, যে
এইভাবে আর হয় আর কোলাবোরেশন। ইন্ডিয়ায় কটা সেন্টার আছে ললিত কলা? আগে ছিল 5টা, এখন আগরতলা একটা হয়েছে, হয়ে 6টা, মানে দিল্লি সমেত? দিল্লি সমেত। এখন কি তাহলে যেরকম আপনি বললেন যে প্রোগ্রামগুলোর কথা, এখন কি এইরকম কোনো প্রোগ্রাম হচ্ছে না বা কমে গেছে আগের থেকে সেটা আমি পরিবর্তন? বলতে পারবো না, কারণ আমি যেহেতু রোহিত করার ভিতরে নেই, আই উইল নট কমেন্ট অন দ্যাট। এখন যারা আছে তারা বলতে পারবে। যদি কমে গিয়ে থাকে কেন কমে গেছে, কি বেড়ে গিয়ে থাকলে কেন বেড়ে গেছে, the people who are there they could answer it, I cannot answer it. আচ্ছা, আর একটা হচ্ছে আপনি তো ওই ললিত কলার যে বিভিন্ন জায়গার যে কেন্দ্রগুলো আছে, আঞ্চলিক কেন্দ্রগুলো, আপনি তো অনেক জায়গাতে কাজ করেছেন। মানে এখানে তো মানে ফারাক আপনি দেখেছেন সেই আর্টিস্টদের, কি বলবো, তাদের কাজকর্মই বলুন, তাদের অন্যান্য সবকিছু অনেক অনেক পার্থক্য আপনার নজরে এসছে, সেরকম কোনো পার্থক্য যদি কিছু বলেন? পার্থক্য তো আছে, আমরা দেখুন, জানি সে। পার্থক্য তো বরাবরই আছে, যেটা রোহিত কলার থাকার আগে থেকেই আছে, বিকজ দে হ্যাভ এ ভেরি ডিস্টিংক্ট স্কুলিং। প্রত্যেকটা সাউথের স্কুলিং এ আপনি সাউথের ছবিগুলো দেখবেন, ওটা একটা, ওই স্কুলিংটা আলাদা, ক্যালকাটা মানে কলকাতার স্কুলিংটা আলাদা, কি আপনার দিল্লি কি বম্বে বড়োদার আলাদা, সেই ছাপগুলো তো রয়েই গেছে সেইভাবেই। আর তাছাড়া তো আর্টিস্টরা সবাই সবাই ভালো, সবাই আসে, সবাই কাজ করে, সবাই হইচই করে, সবাই নিজের মতো ওঠাচ্ছে, নিজের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। যেটা কি রিজন ওয়াইজ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ, আপনি যদি মণিপুরে যান দেখবেন দেয়ার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি ডিফারেন্ট। আপনি কাজটা দেখলেই বুঝতে পারেন এটা মণিপুরের কাজ, ওই যে স্কুলিং, ওটা মণিপুর স্কুল। আবার মিজোরামে গেলে, মিজোরামে বার্মা ওয়াটার কালারের একটা প্রভাব আছে। মিজোরামে কোনো, এখন হালে কিছু আর্টিস্ট আর্ট কলেজ থেকে যাচ্ছে, কিন্তু আগে মিজোরামে যারা আছে সব সেলফ টট, এবং তারা চার্চে শিখেছে কাজ। প্রথম কাজগুলো শুরু হয় চার্চে, স্কুলে। তবে ওদের একটা পুরনো আর্টিস্টদের গ্রুপ আছেন, বয়স্ক আর্টিস্টরা, যারা কি বার্মা স্কুল, বার্মা স্কুল অফ ওয়াটার কালার, ওনারা রেঙ্গুনে পড়াশোনা করেছেন, এখন ইয়াংগঞ্জ যেটা, তখন তো রেঙ্গুন ছিল, ওখানে আর্ট কলেজে পড়াশোনা করেছেন। তো ওখানকার একটা ডিস্টিংক্ট স্কুলিং ওদের মধ্যে আছে ওয়াটার কালার, যেটা কি আস্তে আস্তে হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ ওই ওই জেনারেশনটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তবে ওরা খুব ধরে মিটিকুলাসলি কাজগুলো করে, এবং এরা কিন্তু সবাই সেলফ টট। খুব কম আর্টিস্ট আছে ওখানে হাতে গোনা, যারা কি শান্তিনিকেতন বড়থা থেকে এসছে, খুবই কম। কিন্তু আর নর্থ ইস্টে আপনার সেন্টার তো একটাই, ললিত কলা সেন্টার তো একটাই। না, অ্যাকচুয়ালি হালে এখন আগরতলাকে, আগরতলা একটা সেন্টার সেট আপ করেছে। আচ্ছা। আগে আগে এটা ইস্টার্ন রিজিনাল সেন্টারটা কলকাতারই, ও কলকাতায় ছিল। আচ্ছা। কলকাতা যেটা করতো, কলকাতা এই 8টা স্টেট প্লাস আন্দামান নিকোবর প্লাস ওয়েস্ট বেঙ্গল, এই আর জায়গায় যতগুলো প্রোগ্রাম, ভুবনেশ্বরে তো একটা আছে। সেটা আবার এমপি, ইউপি, এমপি, আচ্ছা, বিহার, ওইভাবে এগুলো কাভার। দেখে, ওইভাবে কাভার হয় রিজিয়নগুলো। আচ্ছা, ওই ট্রেনেল মানে ললিত কলা যে ট্রেনেল অর্গানাইজ করতো, এই জায়গাটা একটু বলবো। আমি আমি এটা দেখতেও পাইনি এর আগে, আমি জানি না। ট্রেনাল তো তো বহুদিন হয় না, হ্যাঁ, মানে প্রত্যেক বছরই বোধহয় একটা, প্রত্যেক বছরই বোধহয় নতুন দু করে যখন, হাজার 2000 সাল লাস্ট বোধহয়। হতে পারে, আমিও ভুলে গেছি কবে হয়েছে। আচ্ছা, মানে ওটা আর কিভাবে অর্গানাইজ হতো? ওটা আমিও ঠিক জানি না, ওটা দিল্লি থেকে, তবে আমি যতদূর শুনেছি ওরা বিভিন্ন এমবেসিকে, ইয়েকে, কান্ট্রিকে অ্যাপ্রোচ করতে, এমবেসিদের অ্যাপ্রোচ করতে, যে আমরা এরকম করবো তোমাদের আর্টিস্টদের। সো ওখানকার সরকারিভাবে যে আর্টিস্টগুলো আসতো, যে আচ্ছা, আর্টিস্টরা সরকার। সরকার পাঠাতো, তারাই করতো। ইট আচ্ছা, ওয়াজ নট রিয়েলি ওপেন ইন দ্যাট সেন্স, মানে ওপেন ভাবে অ্যানাউন্স হতো না। যে পরের দিকে এখন কি করবে আমি জানি না, এগুলো সবই এমবেসির এগুলো থ্রুতে, এগুলো তো চ্যানেলের আর থ্রুতে। নেই, মানে এই এই ধরনের আর তো হয় না এখন। হলে খুব ভালো, কিন্তু হচ্ছে না আর। বোধহয় হ্যাঁ, এটা দারুণ হতো, মানে 2000 হ্যাঁ, লাস্ট প্রত্যেক হতো। বছরই আমরা তো ছিলাম অনেক বছর, ওই প্রত্যেক বছর নতুন যখন কমিটি হতো, নতুন চেয়ারম্যান হ্যাঁ, এলো, কমিটি এলো, প্রচন্ড উৎসাহ, ট্রিয়েনাল কারেঙ্গি। কিন্তু কবে কারেঙ্গি, কেমন কারেঙ্গি করতে করতেই পুরো 5 বছর চলে যায়। আচ্ছা, আপনি যতদিন কলকাতায় ছিলেন
আপনার, আমি এটা আপনাকে নিজে ডাক পেটাতে বলছি না, কিন্তু তবু আপনি যখন ফিরে দেখেন আপনার কলকাতায় যে কাজের সময়টায় উল্লেখযোগ্য প্রজেক্ট আপনি কি নিয়েছেন বলে আপনি মনে করেন? আসলে খুব ল্যান্ডমার্কে উল্লেখযোগ্য প্রজেক্ট সেইভাবে বলা খুব মুশকিল। এখানে একটা কলা মেলা হয়েছিল, তখন বড় বড় কলা মেলা হতো, রোহিত কলা কলা মেলা করতো। আমরা একটা অর্গানাইজ করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, সেটা একটা বড়। তখন ওই ইয়েকে কনভিন্স করে, স্টেট গভর্নমেন্টকে কনভিন্স করে, মিনিস্ট্রিকে কনভিন্স করে, তো পুরো মেলাটা আমরা ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে করেছিলাম, হুইচ ইজ নাইস। আর তাছাড়া তো ধরুন আমাদের কাজগুলো তো খুব বেরিয়ে করার কিছু ছিল না, জানো। উই গট টু অর্গানাইজ ক্যাম্প, ওয়ার্কশপ, সেমিনার, এক্সিবিশনস, এই ধরনের আর কি। আচ্ছা। তবে যেটা হয় আমার সময়, আমি কলকাতাতেই হোক, চেন্নাই হোক, কি লখনৌতে হোক, আমার সময় ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোগ্রামস হয়েছে। মানে আপনি যদি চেন্নাই যান, আপনি বলবো যে সিদ্ধার্থ ঘোষের সময় এত বছরে এতগুলো প্রোগ্রাম হতো, এখনো হয় না। লখনৌতেও তাই, এখানেও তাই। আমি যতদিন ছিলাম বছরে প্রচুর প্রোগ্রাম করেছি, আচ্ছা। কারণ আমার আইডিয়া ছিল যত প্রোগ্রাম করবো আর্টিস্টরা আসবে, না আর্টিস্টরা কাজ করবে, চান্স পাবে, না করার তো কিছু নেই। আচ্ছা, আচ্ছা, এই যে প্রোগ্রামগুলো করতে গেলে, হ্যাঁ আপনি তো মানে প্রোগ্রামে ডিজাইনটা করলেন, তারপরে তো অর্থের বিষয় আছে তো, সেই সবগুলো নিয়ে আপনাকে কোনো সমস্যায় কখনো পড়তে হয়নি? না, এগুলো তো আগের অ্যাপ্রুভ বাজেট না। আগে তো আমাকে প্রথম বছর আমাকে প্রোগ্রাম ডিজাইন করতে হবে, প্রত্যেকটা ব্রেকআপ বাজেট বানাতে হবে, প্রত্যেকটার বাজেট বানাতে হবে, টোটাল বাজেট করতে হবে, ইয়ারলি অ্যালোকেশন করে ওটা দিল্লিতে পাঠাতে হবে। দিল্লি ওটাকে অ্যাপ্রুভ করবে, ওরা ফিনান্স থেকে ওটাকে অ্যাপ্রুভ করাবে। ওয়ান্স ইট ইজ সেট, দেন অনলি আই ক্যান প্রসিড। এমনি তো ওই আদারওয়াইজ তো আমি প্রসিড করতে পারবো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, এই ললিত কলার আপনি মানে এখানে রাজ্য সরকারের আলাদা করে কোনো ভূমিকা থাকে ললিত কলা? রাজ্য সরকারের আনফর্চুনেটলি কোনো ভূমিকা নেই, কারণ রাজ্য সরকারের কোনো ফান্ডিং নেই। আচ্ছা। কারণ আমরা বহু চেষ্টা করেছি, বহু ক্যাম্প করার, তখন আমার সঙ্গে মিনিস্ট্রি অফ কালচারের কি ডিপার্টমেন্ট অফ কালচারের বহুবার ইন্টারাকশন হয়েছে, বহুবার প্রোগ্রাম সেটও হয়েছে। আলটিমেটলি ইট ফিজলড আউট, কারণ ওই ওই টাকাটা ওরা দেবে না, মানে দিতে পারেন না হয়তো, ওনাদের ওই বাজেটটা কম হয়তো। এবং রাজ্য সরকার হয়তো নিজেরা অনেক প্রোগ্রাম করে, এই চারুকলা কি নিজেরা ভিজুয়াল আর্টের বোধহয় প্রচুর প্রোগ্রাম করে। সুতরাং আমি বহুবার করেছি, কিন্তু আই ডোন্ট রিমেম্বার একবারও আমি সাকসেসফুল হয়েছি বলে ওদের সঙ্গে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের মানে শোনা এটা যে দিল্লি গাড়ি যে স্পেস, গাড়ি স্টুডিওতে, সেখানে আপনি আপনি প্রথমে বললেন যে এরকম ওখানে কমার্শিয়াল পারপাস নয়, মানে যারা কাজ করছে যেমন আর্টিস্ট এখানে ললিত কলা স্পেসে এসে কাজ করে, আগে থেকে তাদেরকে স্পেস বুক করতে হয়, তারপরে তারা কাজ করতে থাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। কিন্তু ওখানে যেটা, এক তো হচ্ছে যে অনেকটা সময় ধরে অনেকেই তাদের নিজেদের প্রভাব নাকি অন্য কোনো আহ, সমীকরণে তারা অনেক দিন ধরে থাকতে পারে। আর ওই জায়গাতে থেকে আহ, মানে খুব কমার্শিয়াল পারপাসে মানে তাদের কাজকর্ম বিক্রি হয়ে যাচ্ছে, মানে বাইরে থেকে বায়ার এসে তাদের কাজ কিনে নিয়ে যাচ্ছে, এরকম মানে আমি শুনেছি। সেটা কি সত্যি? না, বা এই প্রথম ধরনের কথা হচ্ছে যে আর্টিস্ট যদি স্টুডিওতে কাজ করে, কেউ এসে যদি তার আর্টিস্টের কাজ কেনে, তাতে তো কোনো আপত্তির কোনো কারণ নেই। আচ্ছা, ললিত কলা তো এটা কখনোই বলছে না যে তুমি কাজ করো অথচ বিক্রি করতে পারবে না, এই কাজের উপর আচ্ছা, আমার অধিকার, কিংবা আমি তো ওটার উপর কোনো রেস্ট্রিকশন করছি না। এটা একদম ভুল ধারণা। মানে আচ্ছা, কমার্শিয়াল বলতে আমি ওটা বলতে চাইনি। আমি বলছি যতদিন না এই কমার্শিয়াল গ্যালারি সিস্টেমটা হয়েছে, শুরু হয়েছে, আচ্ছা, আর্ট আচ্ছা, মার্কেটটা শুরু হয়েছে, ততদিন ললিত কলার একটা আলাদা গুরুত্ব ছিল আর্টিস্টদের কাছে। এখন হয়তো যেহেতু অন্য ওদের নিডস গুলো অর্থকরী দিক থেকে গ্যালারিগুলো কেটার করছে, সেই থেকে হয়তো ললিত কলার থেকে ওই দৃশ্যটা শিফট হয়ে গেছে। আদারওয়াইজ আমি ললিত কলায় কাজ করছি, আমি কাজ করছি, তো আমি কাজ কেন বিক্রি করবো না? তা আমি সার্ভাইভ করবো কি করে? আমি কাজ করছি, কেউ যদি আমাকে এসে বলে ভাই আমার একটা কমিশন ওয়ার্ক আছে, এটা করে দিও, আমি করবো না?
নিশ্চয়ই করবো। আমি একটা ঘর, তুমি ধরো রোহিত কলায় বসে একটা পেন্টিং করছো, এবং অনেকে এসছে, অনেকে কিনেছে, এসে এবং সেখানে ভালো বায়ার লেগে এসে কিনতে পারে। হ্যাঁ, কেন পারে না? অবশ্যই পারে। এবং রোহিত কলায় তার জন্য তো কোনো পার্সেন্টেজ নেবে না, তাই না? আর এই এই কেন যে পারবে না? মানে সময়ের মানে যে সময়টা তাকে অ্যালট করা হলো তার থেকে অনেক বেশি সময় নিয়ে কাজ করছে, এরকম প্রচুর শোনা গেছে। দেখো, এইগুলো তো যদি গাড়িতে হয়ে থাকে সেটার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর মানে কলকাতার ক্ষেত্রেও তো একটা সময় আমরা শুনেছি মানে একটা হয়েছিল এটা নিয়ে গন্ডগোলও হয়েছিল। এবং আমি যখন এটার উপর স্টেপ নিতে গেছিলাম, আমাকে প্রচুর ভিক্টিমাইজ করার চেষ্টা করেছিল, হিউমিলেট করার চেষ্টা করেছিল। আই ফেসড ইট, এবং হুম, পুলিশ কেস ফেসও হয়েছিল, প্রচুর এটা কি হয়েছিল। বেশি সময় কাজ করা মানে ওই রিনিউ না মানে করা তোমার জন্য, নাকি? হ্যাঁ, মানে মানে 6 মাস। যখন যখন স্পেস ক্রাইসিস হলো, যতদিন স্পেস আছে ফাইন, দ্যাট ইজ নো প্রবলেম। 10টা সিট আছে, 10টা সিটে তুমি কাজ করে যাচ্ছ, ঠিক আছে। কিন্তু যখন নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, তুমি যদি তাদের কাজ করতে না দাও, মানে ইউ ট্রাই টু পুশ দেম আউট, এবং তুমি অনেকদিন ওখানে আছো বলে তুমি জমিয়ে বসে আছো, এবং ইউ আর ডিসকারেজিং দেম টু কাম হিয়ার, ওইটা একটু প্রবলেম হয়ে যায়। এবং কিন্তু তারা সেটা তো যখন আপনি বললেন রিনিউয়েবল, কিন্তু ওরা কি রিনিউয়েবল, মানে রিনিউয়েবল ইজ নট এ মাস্ট, যদি জায়গা থাকে কিন্তু তোমার যারা তোমার ধরুন অনেক দিন ধরে রয়েছে তারা হুম, কিভাবে থাকবে? ওই 1 বছর পরে তো একটা রিনিউয়ালের সময় আসছে, তারা সে কি আবার করে করে থাকবে? অ্যাপ্লাই, সে আবার অ্যাপ্লাই করলো। হ্যাঁ, যদি জায়গা থাকলো, যদি আচ্ছা, জায়গা আছে, সে আবার পেয়ে তাকে গেল। দেওয়া হলো। হ্যাঁ, জায়গাটা তো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রেখে লাভটা কি, তাই না? কিন্তু কিন্তু তাহলে কি এরকম একটা ধরে নেওয়া হয় যে যখন স্পেস ক্রাইসিস হবে তখন যারা অনেক দিন আছে তারা আর তারা রিনিউয়াল চলে যাবে, অ্যাপ্লিকেশন দেবে না, এবার তারা চলে নতুনরা? যাবে। আচ্ছা, হ্যাঁ, সেইটা একটা অলিখিত নিয়ম, তাই তো? হ্যাঁ, অলিখিত নেই। আবার দ্বিতীয় কথা, প্রচুর আর্টিস্ট নিজেরাও চলে যায়, কারণ একটা হ্যাঁ, সময়ের পরে যখন কিন্তু যে আপনি বলছেন ডেডিকেশন। ক্রাইসিসটা হয়েছিল, যে আপনার যে গন্ডগোলটা হয়েছিল সেখানে তারা যেতে চাইছিল না, সেই জন্য। হ্যাঁ, দুটো কারণ ছিল। একটা কারণ হয়েছিল ললিত কলা বোধহয় 50 টাকা বাড়িয়েছিল, হ্যাঁ, যে হ্যাঁ, স্টুডিও ফি, ওইটা একটা প্রচন্ড আপত্তির কারণ ছিল। এবং আরেকটা আপত্তির কারণ ছিল, তবে এগুলো অন্য কনস্পিরেসি, এগুলো ঠিক পাবলিকে বলা ঠিক না। এগুলো অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ ডিজাইন টু থ্রো মি আউট, টু ডিসলজ মি বাই ফিউ পাওয়ারফুল পিপল বিহাইন্ড, আচ্ছা। এবং তারা এদের দিয়ে এটা করাচ্ছিল। এবং সামনে কোনো কোনো যুক্তি পাচ্ছিল না। ওই যুক্তির মধ্যে একটা হয়েছে, কেন 50 টাকা বাড়ানো হয়েছে, কেন আমরা যাব, আমরা থাকবো, এরকম নানা রকম আর কি। এবং আমাকে নিয়ে অনেক, আমার নামে বদনাম করা, আমার যখন অ্যাডমিনিস্ট্রেটিভলি কিছু করতে পারছে না, আমার নামে মহিলা সংক্রান্ত বদনাম দেওয়া, অমুক করা, এবং আরেকজন মহিলাকে হিউমিলেট করা, অনেক কিছু হয়েছে। নাও এই হয়েছে, এখন কি করা যাবে? আই ফেসড ইট, এবং আই ডিড নট, আই ফেসড ইট, আই ফেসড ইট বোল্ডলি, পুশ দেম আউট। আচ্ছা, আর তবে আহ, এইগুলো ঠিক প্রোগ্রামে বলার মতো তো ব্যাপার না আর কি। না, 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 ওই আভাস দিলেই just, হলো। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ললিত কলার প্রকাশনার ক্ষেত্রে যদি একটু বলো যে এই আগে যেটা আমাদের কাছে যে একটা খুব বড় জায়গা ছিল সেটা হচ্ছে যে আহ, ললিত কলার প্রকাশনার যে সমস্ত পাবলিশড হয়েছে, যে সমস্ত বই টই, সেগুলো আমরা কিনতে পাচ্ছি অনেক কম দামে, এবং যথেষ্ট আহ, ভালো 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 প্রকাশনা, প্রকাশনা। ভালো প্রকাশনা এবং ভালো মানের। অবশ্যই। নন্দলাল বসু বা এই যামিনী রায়, এদের সমস্ত বই টই এখনো আছে আমার কাছে, যেগুলো নিয়ে মানে থরলি, মানে অনেকটা আহ, কাজ মানে একসাথে আমরা দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন রকম। এবং শান্তিনিকেতন কলাভবন সম্পর্কে যে একটা প্রথম আইডিয়া মানে এই ছবি টবিগুলো দেখেই হয়েছিল, সেটা তো একটা। আর একটা হচ্ছে যে বিভিন্ন মানে ভারতবর্ষের তখন মানে একেবারে প্রধান যে সমস্ত শিল্পীরা, তাদের ছোটি ছোটি করে বই, এবং তাদের এক নজরে আমি 10টা প্লেট দেখতে পাচ্ছি, এবং তার একটা অটোবায়োগ্রাফি, আর প্রথম দিকে একটা ইন্ট্রোডাকশন। এতে একটা ধারণা তৈরি হচ্ছে, মানে তখন তো বই টই পাওয়া বা কেনা, বাইরে থেকে কেনাটা একটা নো, আই বিরাট বড়। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সে, আমি বুঝে গেছি তুমি হ্যাঁ, কি মানে এই বলছো। জায়গাটা বন্ধ আপ- হয়ে গেছে, সেটা একটা আক্ষেপ, মানে খুবই মানে কম। বন্ধ হয়েছে কি কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, কি লোক পাচ্ছে না, কি হোয়াট এভার, হ্যাঁ, বাট এটা আমার বাট পক্ষে একটা বলা সম্ভব না। তবে আমি যেটা বারবার বলি, প্রভাব রয়েছে। তুমি অন্তত যেগুলো রিপ্রিন্ট করো,
হ্যাঁ যে হ্যাঁ প্রকাশনাগুলো হয়ে রয়েছে, এত ভালো ভালো প্রকাশনা, এত ভালো ভালো ফলিও, এত ভালো হ্যাঁ ভালো রিপ্রোডাকশন, এত ভালো হুম ভালো মনোগ্রাফ, তুমি সেগুলো আবার রিপ্রোডিউস করছো না কেন, তুমি রিপ্রিন্ট করছো না কেন? এক্স্যাক্টলি ওগুলো তো ডিমান্ডও আছে। ওয়াই ডোন্ট ইউ ডু হুম দ্যাট? এখন যে ইনিশিয়েটিভ নেওয়ার যদি কোনো লোক না থাকে সেটা খুব মুশকিল, তাই না? এত ভালো ভালো এখন তো পাওয়াই যায় না, এগুলো তো রিপ্রিন্ট করাই যেতে পারে। সেটা তো আমিও বলি তাই। তারপর ললিত কলা কন্টেম্পোরারি বন্ধ হয়ে যাবে, আনফরচুনেট ব্যাপার, কি করা যায়? এইখানে বোধহয় সমস্যাটা, মানে যেটা হচ্ছে আমাদের অন্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে, যেমন সাহিত্য সাহিত্য একাডেমি যে, মানে একাডেমি নিয়ে যত বেশি চর্চা হয়, তার কাজকর্ম নিয়ে, মানে সাধারণ মানুষ বা দেশবাসী যতটা জানে, ললিত কলা সম্পর্কে জানে না। এবং ললিত কলার এই যে ভূমিকার পরিবর্তন হয়েছে, আমরা মনে হচ্ছে, আমরা দেখছি এখানেই তো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কারণ ললিত কলা, আপনি যেটা বললেন, যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, তার কোনো ব্যবসায়িক প্রচুর, এখন আর্ট মার্কেট বেড়েছে, গ্যালারি হয়েছে, সব ঠিক, কিন্তু সেখানে তো মার্কেট, ওই বিক্রি, ওটা তো একটা উন্নতি। ললিত কলার দিকটা তো আলাদা ছিল, কিন্তু ললিত কলা তার ভূমিকা পালন করছে না, অন্তত যেমন প্রথম থেকে। এই যেমন এইসব করছে না, ব্যাপারগুলো বন্ধ হয়েছে, হ্যাঁ, সেরকম তো মনে হচ্ছে না না মানে কিছু তো যেগুলো নিয়ে কথা অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে। ল্যাপস আছে, যেমন যে ভালো ভালো কাজগুলো বন্ধ হয়ে যাওয়া ইজ হ্যাঁ, আনফরচুনেট। সেটাই। সেগুলোকে হ্যাঁ। স্ট্রিমলাইন করা, সেগুলো শুরু করা অবশ্যই দরকার। হুম। তবে এই যে মিডিয়ামের অ্যাটেনশনের কথাটা আপনি বলছেন, এখন সাহিত্য একাডেমি সিনেমার সামনে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, 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 সঙ্গীত নাটকও হ্যাঁ, সিনেমার সামনে দাঁড়াতে পারবে না। না, ঠিক। প্রত্যেকটা আচ্ছা, আমি মিডিয়ামের এখানে একটা প্রশ্ন করি অন্যরকম। আপনাকে। এই হ্যাঁ, বিশ্বজিৎ যে বললো তার সূত্র ধরে, কিন্তু ঠিক এক এক রকম প্রশ্নটা না। যে এই যে আমাদের সব সময় একটা কথা ওঠে, আমাদের শিল্পী বন্ধুদের অনেকে লিখেওছে এই নিয়ে, যে এই ধরুন, আমি যদি বাঙালি কালচারেই ধরি, এই সাহিত্য একাডেমি, একাডেমির জায়গা থেকে আমি ওরকম বলছি, জেনারেলি বাঙালি কালচারে, বা আপনি যদি আপনার সারা ভারতের যদি কোনো ধারণা থাকে সেটা ডেফিনেটলি বলবেন, এটা অন্য রাজ্য একই রকম কিনা, এই সিনেমা বা সিনেমা তো হবে, সিনেমার একটা মিডিয়ামের একটা আলাদা অ্যাপিল আছে, কিন্তু সাহিত্য টাইত্য নিয়ে, প্রত্যেকটা মিডিয়ামেরই একটা আলাদা অ্যাপিল আছে, পপুলারিটি আছে, তার হ্যাঁ, ডিগ্রি ভ্যারি এটা করে। নিয়ে চর্চা সেখানে বোধহয় আর্ট ললিতকলার সবচেয়ে প্রসঙ্গে নিচে। হোক না হোক, মানুষের সচেতনতা একটা অভাব আছে। এটা কেন? কেন মানে ওই আর কি, আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, যে এটা আপনার কি মনে হয় এটা নিয়ে, যে ছবির জগৎ সম্পর্কে কালচার্ড বাঙালি, সো কল্ড কালচার্ড বাঙালি অপেক্ষাকৃত অচেতন। আহ, মানে আপনার যেটা আমার সাহিত্য মনে হয় জগৎ থেকে। আই ক্যান বি এক্সট্রিমলি ক্রিটিক্যাল, যেটা কি মানে পুরো বাঙালি জাতির এগেন্সে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে বহুদিনের ব্রিটিশ শাসনে, এবং যেটা আমাদের এটা ব্রিটিশের ক্যাপিটাল ছিল, আমরা মানে সাহেবদের বেশি ফলো করেছি নিজেদের কালচারটা ছেড়ে। এবং সুটবুট অমুক তমুক সবই ওই নিয়মে, ওই নিউ নিউ বেঙ্গল নাকি বলে, এইসব হয়েছে বহু বছর ধরে। আপনি যদি দেখবেন উড়িষ্যায় যান, গুজরাটে যান, কি অন্যান্য প্রচুর স্টেটে যান, তাদের একটা স্ট্রং মাটির সঙ্গে, কালচারের সঙ্গে একটা স্ট্রং বাইন্ডিং আছে। দে হ্যাভ এ ভেরি স্ট্রং ফোক আর্ট, কি অন্যান্য আর্টের, আপনি গুজরাটি বলুন, ইয়ে বলুন, একটা মানে ওদের নিজস্ব যে ইন্ডিজিনাস কালচারটার সঙ্গে ওদের একটা প্রচুর টান আছে, বাঁধন আছে, যেটা বাঙালির ছিল কিন্তু এখন আর নেই, আমার মনে হয়। আই মে বি রং। এবং ওই সেই জন্য বোধ হয় যে আমাদের যে কনসাসনেসটা, যেটা ছবির উপর যেটা, ওইটা বোধ হয় কোনোদিনই ওইভাবে গ্রো করেনি। তাহলে আপনি সেই যতটা সূত্র ধরে যতটা বলছেন গ্রো যে, করেছে ওই ওই আপনার আপনার রাজা রবি বর্মা টাইপ ক্যালেন্ডারের উপর, তাহলে বছরের আপনি শেষে সেই একটা করে সূত্র ধরে ক্যালেন্ডার। বলছেন যে সমকালীন, মানে কন্টেম্পোরারি আর্টের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে আপনি যে কাজ করেছেন বা এত গেছেন টেছেন, সেখানে কি আহ, শিক্ষিত সমাজের সচেতনতা বাঙালির থেকে বেটার সাহিত্য এবং কন্টেম্পোরারি বলবো না, না কন্টেম্পোরারি না, কিন্তু তাদের একটা স্ট্রং রুট আছে নিজের ট্র্যাডিশনাল আর্ট সম্বন্ধে, ইয়ে সম্বন্ধে। আচ্ছা, কন্টেম্পোরারি সব জায়গাতে অ্যাওয়ারনেস কম। আচ্ছা, মানে আপনি বলুন না, মানে আর্ট নিয়ে কারা কতজন ভাবে,
একটা খুব মুষ্টিমেয় একটা খুব ছোট গ্রুপ আর্ট নিয়ে ভাবে, আর্ট কেনে, আর্টের উপর অকশন করে, তারা পপুলেশনের কত পার্সেন্ট, 0.0000 করে আসবে না। কিন্তু জেনারেলি সচেতনতা তো মানে আমার গয়নার উপর যা আছে, শাড়ির উপর যা আছে, এবং কিচ আর্টের উপর যা আছে, মানে কিচ ইজ মোর পপুলার দেন ওই আর্ট। যেমন আমি একটা দোষও দিই না, যেমন ক্লাসিক্যালের থেকে পপুলার সং ইজ মোর পপুলার, মানে লতা আসলে মঙ্গেশকর আর্টের ওই পপুলার গানের জায়গাটা, তো হ্যাঁ, ব্যাপার আছে। এটা ঠিক। অন্যান্য মাধ্যমে যে একটা পুজো সংখ্যা বেরোচ্ছে, সেখানে দুটো গল্প বই, সেটা তো আর্টের জগতে নেই। আহ, সেই আমি আমার পেরিফেরিতে আমার বন্ধু বান্ধবের সঙ্গে, যাদের সঙ্গে আমি ইন্টারাকশন হয়, পাশের বাড়ি, দে আর কমপ্লিটলি ব্লাইন্ড, জিরো, হ্যাঁ, মানে শূন্য। মানে যোগেন্দার নামও শুনেছি না সন্দেহ। না, মানে তা আপনি কি বলবেন? এবং এই ব্ল্যাঙ্কনেসটা কিন্তু এখানে না, সব জায়গাতেই তাই। এখানে একটা আমার আমার থিওরি একটা হচ্ছে ছোট্ট আর্টে, গোষ্ঠীর মধ্যে এটা চলে, আর তার বাইরে কিছু নেই। সেই আমার গোষ্ঠীটা গ্যালারিতে যায়, সেই গোষ্ঠীটা পার্টি দেয়, সেই গোষ্ঠীটা ছবি কেনে, সেই গোষ্ঠীটা অংশ নেয়, তার বাইরে কিছু নেই। এখানে আমার থিওরি হচ্ছে, একটা প্রোগ্রামও আমরা পড়বো করেছি ওই নিয়ে, যে ছবি আঁকার জগতে বিনোদন এর জায়গাটা প্রায় নেই বললেই চলে। ছবি যেটা, আঁকায় বিনোদন তো নেই। হ্যাঁ, ছবি আঁকায় বিনোদন তো ছবি নেই। আঁকাটা পুরোটাই ছবি আঁকায় এলিট ডিসকোর্স। ছবি আঁকায় মননের ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু বোঝার ব্যাপার আছে, কিন্তু সাহিত্য ইউ হ্যাভ বা টু নো দ্য মিউজিক বা ল্যাঙ্গুয়েজ। সিনেমায় একটা পপুলার সেক্টর আছে, হ্যাঁ, যেখানে পপুলিস্ট সেক্টর আছে, যেটা ছবি আঁকার জগতে নেই, নেই। ক্লাসিক্যালে নেই। হ্যাঁ, ভীমসেন যোশীর গান যারা বোঝে তারাই বুঝবে, কিন্তু যারা সাধারণ বোঝে লোক না তো বুঝতে তারা বুঝবে। গিয়ে কিন্তু আহ, সাধারণ লোক লতা মঙ্গেশকরের গান, টুম্পা ফিল্মের গান টুম্পা সবসময় সোনা বুঝবে। শুনতে পারে আর কি। এটা ওই টেস্টটাকে ডেভেলপ করতে হবে, ইউ হ্যাভ টু ইনকালকেট দ্য টেস্টটা ডেভেলপ না করলে ওটা আপনি ঢুকতে পারবেন না। এবং এইখানে আর এবং এটা খুব একটা, মুশকিল লোক করে। ওটা তো গেল একটা দিক, আর একটা দিকও আছে। যেমন দিল্লিতে খবরের কাগজে পেজ 3-তে শনিবার দিন কোথায় কোন গ্যালারিতে পার্টি হয়েছে, সেখানে কোন আর্টিস্ট প্রেজেন্ট ছিল ওপেনিং এ, সেই খবরটা বেরোয়, আর্টের বেরোয় মানে খবর। আগে অনেক বেশি বেরোতো, এখন ওটার টিআরপি কমে গেছে বলে ওটা কম বেরোয়, হ্যাঁ, আজকাল প্রায় আচ্ছা, বেরোয়ই না। ও তাহলে তাহলে কলকাতার ক্ষেত্রে আগে 2-1টা বেরোতো, এখন কিছুই বেরোয় না, হুম, কমে যাওয়াটা কিছু তাহলে বেরোয় না, জিরো। ওই এখন তো কোনো ওইটুকু খবরই নেই। কলমের মধ্যে একটা অ্যাড পেয়ে গেলে ওদের অনেক বেশি লাভ। হ্যাঁ, এখন আর্টের আমি কেন রিভিউ যে আর্টের দিকে ওই কলামটা আজকাল, নষ্ট করবো? ওইখানে আমি একটা অ্যাড ঢুকে গেলে আমার কয়েক লক্ষ টাকা আসবে। এক্সিবিশন রিভিউই তো বেরোয় না, কতটুকু বেরোয় এখন। কবে উঠে গেছে, কবে উঠে গেছে। দেশে একটা জায়গায় ছিল সন্দীপ সরকারের রিভিউ এক সময়, নেই আর, মানে দু একটা ওই সময় সময়টা খুব ভালো ছিল, ওই সময় যে খুব 80-র একটা আর্ট দশকে, মার্কেট হ্যাঁ, ছিল তাও 70-80। না, সেই আর্টের মার্কেটও ছিল না, কিন্তু কি সুন্দরভাবে বেরোতো। হ্যাঁ, তখন পর্যন্ত বাঙালি অনেক বেশি আর্ট বুঝতো, এখন বাঙালি আর্ট অনেক কম বোঝে। ঠিক, আবার এখন বাঙালি কিন্তু বিরাট বিরাট আর্ট যোদ্ধা বলে নিজেকে ভীষণ গর্বিত মনে করে। সেটা সেটা বাদ দাও, ওটা নিন্দা করি, কিন্তু আমার মনে হয় আপনি যা বললেন তাতে মানে ললিত কলা, ললিত কলার যে পুরো কনসেপ্টটা এবং প্রয়াসটা, এত বছরে, ধরুন আর 60-70 বছর হলো, এটা একটা ইউনিক ব্যাপার, যে এটা সোশ্যালিস্ট দেশে দেশে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এটা ইউনিক। সোশ্যালিস্ট দেশেও নেই, খালি এটা যে ইন্ডিয়াতেই একটা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এটা নেহেরুর আমলে হয়েছিল তো 50-এর দশকে, সোশ্যালিস্ট, এই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছে, স্টুডিও স্পেস দিচ্ছে গরিব এবং দেশে, টাকা এই দিচ্ছে, ওটা গরিব কিন্তু দেশ, কোনো রিটার্ন আসছে না, কিন্তু দ্যাট কোনো ইজ নো রিটার্ন রেভিনিউ। নেই। 54 সালে, 53 সালে কি গরিবই তখন, মানে দারিদ্র, ইন্ডিয়া সবে স্বাধীন হয়েছে, সেখানে এরম একটা কনসেপ্ট কে চালু রাখা, এই যে এবং আমাদের আমাদের ছটা নতুন আটটা সেন্টারটা সেন্টার। হচ্ছে, আমাদের নতুন সেন্টারটা হচ্ছে 22 কোটি টাকা দিয়ে, 22 crores, কিন্তু রোহিত কলাতে এটার থেকে কোনো রেভিনিউ আসবে না, কোনো বাট ইট ইজ রেভিনিউ ডান। নেই মানে। হ্যাঁ, কিন্তু এটা আর্টিস্টদের জন্য হচ্ছে, বিশাল বিশাল গ্যালারি, বিশাল স্টুডিও, বিশাল সবকিছু। অথচ আর্টিস্টরা কত মাসে 250 টাকা দেবে? অভিযোগের মানে পাহাড় আছে একদম সেটা। ফান্ডামেন্টাল জায়গা থেকে এটা অত্যন্ত প্রশংসনীয় একটা কনসেপ্ট, এবং মানে কার্যকরী, এবং এতদিন তো চলে এসছে, আজকে নানান রকমের মাঝে এখন গন্ডগোল। যাদের জন্য করা হয়েছে তারা ওটাকে কিভাবে ব্যবহার করবে,
তারা ওটাকে কিভাবে ইউটিলাইজ করবে তাদের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এটা এটা একটা বড় বিষয়, কারণ আর্টিস্টরাও তখন উদাসীন হয়ে গেছে। মানে আগে হ্যাঁ, ললিত কলাতে দিল্লিতে আমরা তো প্রচুর বিক্ষোভ, আর্টিস্টদের খুব বিক্ষোভের প্রকাশ দিল্লি ললিত কলার ঘটেছে, বিরাট আকারে সারা দেশে খবর হয়েছে। এখন তো আর কিছু নেই, সবাই আর্টিস্টরাও এই নিয়ে উদাসীন, ললিত কলা নিয়ে। কারণ ধরুন আপনিও জানেন, এখানে এসেছেন একাধিকবার, আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক দেশে থাকি, এই ধরনের কোনো কনসেপ্ট লোকে হেসে উড়িয়ে দেবে। একমাত্র ইন্ডিয়াতে এখনো বিড়লা একাডেমি, একাডেমি ওখানে তো ফাইন আর্টস, খালি হেসে জাহাঙ্গীরে উড়িয়ে দেবে না, ওখানে অ্যালাউই করবে না। অ্যালাউই করবে না, বলে এগুলো ট্যাক্স প্রাইভেট পেয়ারের এন্টারপ্রাইজের ব্যাপার, টাকা গভর্নমেন্টের আমরা হবে। কেন অ্যালাউ করবো? ট্যাক্স হ্যাঁ, পেয়ারের টাকা আমরা কেন নষ্ট করবো? হ্যাঁ। এবং মানে এই যে এক্সিবিশন, এটা আমি বলি দেশে কি বিশ্বাস করতে পারে না যে এই একাডেমি, যতই আমরা গালাগাল দিই একাডেমি, বিড়লা একাডেমি বা জাহাঙ্গীরে অনেক এখন ফি বেড়ে গেছে, তবু আপনি টাকা পয়সা জোগাড় করতে পারলে আমলাতন্ত্রের ভেতর দিয়ে যেতে পারেন, আপনি একটা এক্সিবিশন করতে পারেন নিজের। এই কনসেপ্টটাই এদেশে নেই। এখানে গ্যালারি আপনাকে শো দেবে, তবে আপনি শো করবেন, অথবা আপনি ওই কফির দোকান, তাও ক্যাফে ট্যাফেতে ঝোলাতে গেলেও তাদের পারমিশন বহু লাগে। আর্টিস্ট তো সারা জীবনে একটা শো পায় না, হ্যাঁ, সারা জীবনে মানে একটা ওই শো পায় না। এটা ভাবতে পারে না লোকে যে ইন্ডিয়াতে আর্টিস্টরা যে একাডেমিতে এক্সিবিশনটা করতে পারছে কিন্তু সে গ্যালারিতে পাচ্ছে না শো, সেটা নিয়ে কমপ্লেন। এখানে ওইটাই একমাত্র পথ, এবং পশ্চিমের জগতে মোটামুটি তাই। এইরকম, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই বিড়লা একাডেমি, একাডেমি ফাইন আর্ট, জাহাঙ্গীর আর্ট গ্যালারি, এখানে আপনি পয়সা পেলে করতে পারেন, সেখানে একটা মিনিমাম স্ক্রিনিং আছে, কিন্তু এইটা আমি তো পশ্চিমের আম- জগতে নেই। আমি তো বলি যে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হুম। এইগুলোতে প্রত্যেকটাতে আমি যদি বছরে একবার করে শো করি ফ্রম মাই ওন মানি, যেটা স্কোপ আমার আছে, যেটা কি বিদেশে নেই, করে আমি যদি 5-6 বার করি, আই উইল বি নোন অ্যাজ এন আর্টিস্ট। অল দ্য সার্কিট উইল নো মি অ্যাজ এন আর্টিস্ট। গ্যালারির অন্য তাদের হ্যাঁ, মার্কেট সিদ্ধার্থ ঘোষ এজেন্ডা এখানে আছে, করেছে, গত বছর আছে এখানে করেছে। মার্কেট এজেন্ডার বাইরে একটা শো এর ভেন্যু ইন্ডিয়াতে যে এতগুলো আছে, এটা মানে। মানে গ্যালারি না দেখালেও আমি দেখাতে পারি, এই স্কোপটা তো হ্যাঁ, আছে। হ্যাঁ। এবং এইটা না, মানে এটা লোকে ভাবে আরে পশ্চিমের জগতে থাকে কত অপরচুনিটি আলো, তোমার কোনো ধারণা নেই পশ্চিমের জগতে আর্টিস্টরা ওই বসে থাকে একদম গ্যালারি তার মার্কেট এজেন্ডাকে সার্ভ করলে তোমার শো দেবে, ওইটার জন্য ওইটাই একমাত্র পথ। এবং আর্টিস্টরা কাজ করে যেহেতু সারা জীবনে একটা শো পায় না, হ্যাঁ। তাই না? এবং শুধু তাই না, এই যে অ্যানুয়ালে যারা চান্স পেলো তাদেরকে তো আবার একটা স্পেশাল তারপরে এগুলো আছে। অনুষ্ঠানে হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। নিয়ে যাওয়া। এবং আমি জানি গত বছরের আগের বছর আমিও তখন হাম্পিতে ছিলাম, তখন এখান থেকে ওদেরকে হাম্পির যে হাম্পি ল্যাব যে তৈরি হয়েছে, মানে যে নতুন যে গ্যালারিটা তৈরি হয়েছে, সেটা ভিজিট করানোর ব্যবস্থা করে দিয়েছিল এবং সেই ওপেনিং এর দিন। অনেক তো এরকম সমস্যা আছে অনেকগুলো ইন্ডিয়ায়, অনেকগুলো কিন্তু সুবিধা আছে। এগুলো কতগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস আছে। এই যে অভিক অ্যাওয়ার্ড পেয়েছে, এখানেই রয়েছে অভিক, বিড়লা আর্ট, তার অ্যাওয়ার্ডের জিনিস এগুলোকে নিয়ে একটা আলাদা এক্সিবিশন। এটাতে কি, এটা তো কোনো মার্কেট এজেন্ডা নেই, সেই বিড়লার এরা করে গিয়েছিল কালচারের। হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক নোংরামি পলিটিক্স আছে, কিন্তু তবু এইটা পশ্চিমের জগতে লোকে ভাবে আছে, নেই। মানে আমি ইউরোপের কথা ওইভাবে বলতে পারবো না, ফ্রান্সে কি আছে, স্পেনে কি আছে খুঁটিয়ে বলতে পারবো না, কিন্তু আহ, না, ওখানেও নেই, ওইভাবে মার্কিন নেই। যুক্তরাষ্ট্রে নেই, বা কানাডায় একটা নেই। ফাউন্ডেশন টাউন্ডেশন থাকতে পারে, স্কলারশিপ দেয় অমুক দেয় হ্যাঁ, এইসব। হ্যাঁ, সেটা আছে হয়তো। আহ, যে এই যে ফুল ব্রাইট বা এগুলো আছে, কিন্তু এক্সিবিশন করা, একটা আর্টিস্ট ভাই স্টুডিওয়ে কাজ করছে, আমি দেখাতে চাই আমার কাজ, আমার কিছু পয়সাও আছে, একটা ভেন্যু চাই, নেই ভেন্যু, হয় না, জাস্ট হয় না। আমার এটা প্রথমে এসে এটাতে অভ্যস্ত হতে খুব আশ্চর্য লেগেছে, খুব শকড হয়েছিলাম যে এখানে আর্টিস্ট ইচ্ছে করলেই এক্সিবিশন করতে পারে না। আমি বোধহয় 17 কি 18 সালে কিছুদিনের জন্য ললিত কলার সেক্রেটারি ছিলাম হ্যাঁ। দিল্লিতে। ওই সময় ন্যাশনাল এক্সিবিশন হয়েছিল ব্যাঙ্গালোরে, এবং 125 জন আর্টিস্ট যাদের ন্যাশনালি সিলেকশন হয়েছিল, সবাইকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। সবাইকে অলমোস্ট এক্স্যাক্টলি। বিশাল ভালো 3 স্টার হোটেলে রাখা হয়েছিল। তাদের একদম। জন্য আলাদা করে একটা ক্যাম্প হয়েছিল, এবং তাদের আলাদা করে ওই ক্যাম্পের জন্য অনারেরিয়াম দেওয়া হয়েছিল। মানে ইটস এ হিউজ বাজেট। মানে আচ্ছা, এই যে এই আপনি একশো এই যে পঁচিশটা জুনিয়র একশো সিনিয়র, পঁচিশটা ছেলে মেয়ে তো চান্স পেল।
ওখানে থাকলো, খেলো, ঘুরলো, টাকা পেলো, ভালো করে পেন্টিং করলো, নিজেদের মধ্যে পরিচয় হলো, ইন্টারাকশন হলো। হ্যাঁ। আমার মনে হয় ইট ইজ ভেরি হেলদি, তাই না? আচ্ছা, আপনি যে জুনিয়র সিনিয়র ফেলোশিপটা, এটাও কি 50-এর দশকে, এটা কবে শুরু হয়েছিল? এই যে আপনার যে মিনিস্ট্রি অফ কালচার থেকে যেটা আপনি পেয়েছেন, আই হ্যাভ নো আইডিয়া, তবে অনেকটা পরেই শুরু হয়েছিল বোধহয়। এইটা নেই পশ্চিমের জগতে যে একটা মিনিস্ট্রি অফ কালচার থেকে জুনিয়র ফেলোশিপ আবার সিনিয়র ফেলোশিপ। এটা দেখ, হ্যাঁ, অনেক সেই একসঙ্গে 1 বছরের টাকা দেয়, তাতে আর্টিস্টের কোনো সুবিধা হয় না, একসঙ্গে টাকার, এগুলো আমলাতন্ত্রের ব্যাপার। কিন্তু জিনিসটা তো আছে, এটা মানে এটা কিছুটা নোট অফ অ্যাপ্রিসিয়েশন রাখা উচিত এটা সম্পর্কে আর কি। মানে আমার এইটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, পুঁজিবাদ যে কি নির্মম হতে পারে সেটা থাকলে বুঝবে এখানে, যে নিজে ইয়ে করলে হবে, নাহলে হবে না। একটা ইনস্টিটিউশন চলবে, তার নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। হ্যাঁ, মানে সবই ভালো হবে, সবই খারাপ হবে তা তো না। এবং ভাবে এখানে ইনস্টিটিউশনের স্বর্গ তো থেকে ফুল ইনস্টিটিউশন, পড়ে, ফুল পড়া যারা উচিত। চালায় তাদের উপর ডিপেন্ড করে তারা কিভাবে চালাবে। ইনস্টিটিউশন তো ইজ নট এ মানে লিভিং এন্টিটি, তাই না? যারা চালাবে তাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে যদি আর কোনো আমি আমরা দীর্ঘ করতে চাই না, এটাতে লোকে ধৈর্য ধরে দেখে না, সুতরাং আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা এখানে শেষ করি। অসংখ্য ধন্যবাদ সিদ্ধার্থ ঘোষকে, উনি আপনাদেরও এলেন। অনেক ধন্যবাদ আমাকে ধৈর্য হ্যাঁ, ধরে একটু শোনার জন্য। কথাবার্তা বলা গেল। এই এই আলোচনা থেকে বিভিন্ন তথ্য নিয়ে যদি, বা কোনো আইডিয়া, যদি অন্য দর্শকদের কোনো প্রশ্ন থাকে আমাদের করবেন, আমরা আবার, আমাদের উত্তর না থাকলে অবশ্যই আপনার শরণাপন্ন হব। এটা আশা করি কাজে লাগবে এই পর্বটা। না, ভালো হয়েছে আজকে সন্ধ্যাবেলা। ইট ইজ আ নাইস ইভিনিং স্পেন্ট। তাহলে থ্যাংক আজকে ইউ। শেষ করি। আবার থ্যাংক ইউ সিদ্ধার্থ, আমরা পরে আবার কথা থ্যাংক ইউ হবে। সিদ্ধার্থ দা।